আপনি আমার মিঠুনের গর্ব। সালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমাদের 11তম ক্লাস। 11 না, না 10ম। আচ্ছা, 10ম ক্লাস। আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করতে হয়তো বা পারবো না, তবে আমরা ইনশাল্লাহ শেষ দিকে চলে যাব। তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? নিজেদের মধ্যে কমেন্ট করিও না। মানে কি, কেউ দেখতে পাচ্ছ না আমাকে? তোমরা দেখতে পাচ্ছ আমাকে? ওকে। শিহাব বোরহান, জি। মরিয়ম আক্তার, আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছ যেহেতু, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। আমাদের আজকের ক্লাসে একটা চমক আছে। চমক হচ্ছে আমার এক স্টুডেন্ট আমাকে দিয়েছে আজকে। তো এই টপিকটা শেষ করে আমরা ওইটা দেখব। আমি নিজেও জানি না কি চমক আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে
আর্টিস্ট ভ্যান গগ আমাদের দেয়ালে এসে কিছু চিকা মেরে গেছে। চিকা মেরে যাওয়া মানে হচ্ছে দেয়াল লেখা, বোঝা গেল? দেখো কতগুলা ছবি, তো এই ছবিগুলো আমাদের পড়তে হবে। আজকে আমি কিন্তু ট্যাগলাইন দিয়েছি মাতৃগর্ভ বা মায়ের গর্ভ। ক্লিয়ার? তোমাদের আমি একটা ছবি দেখাই, ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে আমাদের মায়েদের বোনেদের পেটের ভেতরে থাকে, জাস্ট কোমর যেখানে ওই জায়গায় থাকে, কোমরকে বলা হয় পেলভিস। তো কোমরের কাছে যে হাড্ডিটা আছে না, এরকম ওইটার ভেতরে থাকে। তো এইটা হচ্ছে এমন এক জায়গা যেটার মধ্যে কিন্তু আমরা সবাই জন্ম নিয়েছিলাম। তাহলে কিন্তু আমরা বলতেই পারি এটা কি, এটা একটা জরায়ু বা গর্ভাশয়, ঠিক না? কি এটা? জরায়ু। এখানে যেহেতু আমাদের মায়েরা গর্ভ ধারণ করেছে বা সন্তানটা ধারণ করেছে, তো এজন্যই আমরা বলতে পারি জল যেখানে থাকে সেখানে জলাশয়, গর্ভ বা বাচ্চা যেখানে থাকবে সেটাকে বলে গর্ভাশয়। ক্লিয়ার? গর্ভ যেখানে থাকে সেটা হলো গর্ভাশয়। তো এবার চলে আসি আমরা হচ্ছে এই যে এখানে ডিম্বাণু এবং শুক্রাণু এসে এখানে বসে। তো ডিম্বাণু শুক্রাণু যদি এখানে বসে, মায়ের সাথে একটা সম্পর্ক তৈরি হবে আমাদের এইরকম। এরপর আমরা এখানে এইভাবে থাকবো। এটা হলাম আমরা, মানুষ। ক্লিয়ার? তো এইটার সাথে কিন্তু মিল আছে উদ্ভিদের। কি মিল আছে দেখো, এইটাই কিন্তু হচ্ছে, এইটাই হচ্ছে প্লাসেন্টা। এটাই হচ্ছে প্লাসেন্টা, এটার ভেতরে সন্তানটা থাকে। তো এবার আমরা চলে আসি এই ছবিগুলাতে। দেখো তোমরা, এই যে একটা উদ্ভিদের ক্ষেত্রে দেখো একটা ফুল, এই যে এটা গর্ভাশয়, এই যে ভেতরে দেখো যেখান থেকে ডিম্বাণুটা থাকে, শুক্রাণুটা এসে মিলিত হয়, এই জায়গা থেকেই আসলে উদ্ভিদটা জন্ম নেয়, ভ্রূণটা এখানে তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এইটা কি, এইটা বা এই যে গোলাকার জিনিসগুলো সবগুলোই হচ্ছে জরায়ু বা গর্ভাশয়। এটার ভেতরে এই যে এটা দেখছো, এইটাই হচ্ছে নিষিক্ত ডিম্বাণু। ধরা যাক এটা নিষিক্ত ডিম্বাণু, মানে শুক্রাণু এসে মিলিত হয়েছে, না হলেও কোনো সমস্যা নাই। তাহলে এটা ধরা যাক ডিম্বক। এখানে কোনটা? এই যে এটা, এইটা, এইটা জরায়ু যেটা, সেটা হলো এই যে এটা। আশা করি সবগুলো ছবিতে তোমরা বুঝতে পারছো। যেমন গর্ভাশয়, এই যে এটা কালোটায় গোলটা, এই যে এখানে দেখো এটা, এই যে গোলটা, এই যে এখানে গোল, এই যে এখানে এটা। ওকে, তাহলে সন্তানটা এখানে আছে, মানে ডিম্বাণুটা ওখানে আছে আর কি। তো আজকে আমরা পড়ছি প্লাসেন্টেশন। ছবিটা আমি একটু মিশাই দিই। প্লাসেন্টেশন, প্লাসেন্টা শব্দের অর্থ হচ্ছে অমরা। অমরা মানে হচ্ছে যেটার মধ্যে আমরা থাকি আর কি, যে থলিটার ভেতরে। আমরা যখন জন্ম নিয়েছি তখন কিন্তু আমাদের হচ্ছে দাদি নানিরা অপেক্ষায় ছিল যে আমাদের মায়েদের ফুল কখন পড়বে, ফুল কখন পড়বে, মানে জনিপথে যে থলিটার ভেতরে আমরা ছিলাম, ওটা বের হয়ে আসে, শরীরে ওটা থাকে না, সন্তান নাই, পাখি নাই, পাখির খাঁচা রেখে লাভ কি, রাইট? তা পাখির খাঁচাটাও বের করে দেওয়া হয়। তো সেটাই হচ্ছে অমরা, যেটা বের হয়ে যায়। এ দেখো শন, শন মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে প্লাসেন্টেশন মানে হচ্ছে অমরাটা কিভাবে আছে বা থাকার প্রক্রিয়া। একটু ভালো করে দেখো, এই যে এখানে দেখো বিশাল একটা জায়গা, একটা আমাদের গর্ভাশয়, গর্ভাশয় দেখো এক প্রান্তে গিয়ে লেগে আছে এটা। এখানে আবার দেখো এই যে মাঝখানে অক্ষ আছে, অক্ষের দুই সাইডে হয়েছে, ঠিক না? দুইটা আলাদা আলাদা দেখো ঘরের মধ্যে। আবার এই যে এখানে দেখো একটা একটা ঘর, দুই সাইডে একটাই ঘর, অক্ষের দেখো এখানে প্লাসেন্টাগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেহেতু আছে, তাহলে আমরা এখন পড়ছি
প্লাসেন্টেশন মানে প্লাসেন্টা কিভাবে থাকে বা অমরা বিন্যাস। তাহলে প্লাসেন্টেশন মানে কি? অমরা বিন্যাস, যেভাবে বিন্যস্ত আছে। তাহলে আমরা আজ অমরা বিন্যাস পড়ছি। মনে রাখবা এই চিত্রগুলো, এই ছবিগুলো কিভাবে থাকে, প্লাস উদাহরণগুলো মনে রাখতে হবে। এবং আমরা আজকে পর্যন্ত যতদূর পড়ে আসছি সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে পড়াচ্ছি। তো আজকে একটু সিরিয়াস হয়ে যাও। গল্প আমরা করব, মজা আমরা করব, বোর হব না অবশ্যই। কি বলেন সফি ভাই? ঠিক আছে, তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। আমরা পড়ছি অমরা বিন্যাস। প্লাসেন্টেশন। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো। এখন আমি উদাহরণ এবং প্রক্রিয়াগুলো বলা শুরু করব। বোর্ডের কোনায় এই লাইটের জন্য অনেকেই হচ্ছে এই ছবিটা দেখতে পাচ্ছ না। এই ছবিটা আমি আর্ট করব, তো দেখলেই তোমরা বুঝতে পারবা। চিন্তার একদম কিছু নেই। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আমি একটু সময় নিচ্ছি এই জন্য, কারণ এখানে বোর হওয়া যাবে না, টেনশন করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা, সবাই যেহেতু শুনতে পাচ্ছ, তাহলে আমি আমার কাজ শুরু করি। তো আমি এই যে এখানকার ছবিটা একটু এখানে আর্ট করে দেখাই। এইটা হচ্ছে, এই পুরোটাই একটা অমরা, দেখছো তরবারির মতো হয়ে আছে। তো এইটা যদি আমরা এইভাবে কাটলে আমরা একটা হচ্ছে প্রস্থচ্ছেদ পাবো। তো প্রস্থচ্ছেদটা আমরা এখন দেখতেছি। দেখো এখানে এই যে এইভাবে আছে, বোঝা গেল? তো এই ছবিটা আমরা এখানে দেখি, এখানে কেমন করে ছিল এই জিনিসটা। এই যে এইভাবে ছিল। মজার বিন্যাস, মজার একটা সুন্দর জিনিস না? দেখো এই সাইডটাতে কিন্তু নাই, এই সাইডটাতে কিন্তু সবগুলো বিন্যস্ত আছে। তাহলে আমরা প্রথমে লিখি এক। এই প্রান্ত দিয়ে যেহেতু নাই, এক প্রান্ত দিয়ে আছে, এই জন্য আমরা লিখি এক প্রান্তীয়। তাহলে যদি এই ছবিটা দিয়ে বলি এটি কোন ধরনের অমরা বিন্যাস? এক প্রান্তীয় অমরা বিন্যাস। দেখো একটা মার্জিন দিয়ে আছে, তাই না? তা আমরা বলতে পারি এক মার্জিন দিয়ে যেহেতু আছে, তাহলে এক প্রান্তীয়র ইংলিশ হচ্ছে মার্জিনাল। মার্জিনাল বাংলায় লিখি। দেখো আমি আজকে যা পড়াবো এগুলো কখনোই ভোলা যাবে না। পরীক্ষায় এগুলোই আসে, এগুলোই তোমার লাইফ সেট করে দেবে, কিছুই করার নাই। তাহলে মার্জিনাল আমরা বুঝতে পারলাম। মার্জিনাল মানে কি? এক মার্জিন বরাবর থাকে। ওকে, মানে এক প্রান্ত বরাবর থাকে। সবগুলা কি অমরা বা প্লাসেন্টা, এগুলো একটা একটা করে সন্তান জন্ম নেবে, তাই না? তো এবার চলে আসি, মার্জিনাল কাদের হয়, কোন উদ্ভিদের ক্ষেত্রে? দেখো মার্জিনাল মনে রাখতে হয় এইভাবে, মর্জিনা মাসি। মর্জিনা খালা থাকে না আমাদের, রান্না করে, বিভিন্ন কাজ করে, তো আমরা তাকে বলবো মর্জিনা মাসি। ক্লিয়ার? তাহলে মর্জিনা মাসি দ্বারা আমরা কিভাবে কি মনে রাখবো? মর্জিনা মানে হচ্ছে মার্জিনাল বা এক প্রান্তীয় অমরা বিন্যাস। মাতে হচ্ছে মটরশুঁটি, শীতে হচ্ছে সিম। সিম। ক্লিয়ার? তাহলে মার্জিনালের উদাহরণ কি? মর্জিনা মাসি, মর্জিনা মাসি, এটা মনে রাখতে হবে। মটরশুঁটি এবং সিম। একটু দেখো তো এই ছবিটার সাথে কি সিমের মিল আছে কিনা। তোমরা যখন সিম খাও, একটু খুলে দেখবা যে একটার পর একটা বীজ এক সাইড দিয়ে লাগানো আছে, দুই সাইড দিয়ে কিন্তু নাই, এক সাইড দিয়ে। তো আমরা এতদিন শুধু খাইছি, কখনো দেখি নাই।
এখন থেকে দেখবা, যখন সিম খাওয়া দেখবা, রিলেট করার ট্রাই করবা। তো আশা করি আমরা মার্জিনালটা বুঝতে পেরেছি। মার্জিনাল মানে কি? এক প্রান্তীয়, এক প্রান্ত বরাবর থাকে। দুই প্রান্ত বরাবর থাকবে? থাকবে না। মার্জিনালের উদাহরণ কি, কীভাবে মনে রাখবো? মর্জিনা মাসি, মাতে মটরশুঁটি, শীতে সিম। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছো। আমি ডিলিট করে দিলাম। এবার চলে আসি আমরা এই ছবিটাতে। তো স্টুডেন্ট একটু দেখো, এই ছবিটাতে দেখো আমি দুইটা ঘর আর্ট করছি। এই পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর, রাইট? এই ছবিটা দেখো, আর একটু বড় করে দিই আমি। খুব ইম্পর্টেন্ট, ছবি আঁকাগুলো শিখতে হবে। যেমনে পারো তেমনি ছবি আর্ট করে দেবে, একটু বোঝা গেলেই হলো। টিচাররা অত মাথা ঘামায় না। দুটো ঘর আমরা করে ফেলি। এই পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর। তাহলে এটা কি? অক্ষ। ক্লিয়ার? এটা কি? অক্ষ, রাইট? এইটা কি? এটা হচ্ছে একটা এক্সিস। অ্যাক্সিস, অ্যাক্সিস মানে কিন্তু অক্ষ, রাইট? তো এবার আমরা দেখি যে এই জিনিসটার নাম কি তাহলে? অক্ষীয়। অক্ষ থেকে হচ্ছে অক্ষীয়, মানে অক্ষ বরাবর থাকবে। অ্যাক্সিস থেকে হচ্ছে এক্সাইল। অ্যাক্সিস থেকে কি? এক্সাইল। তাহলে মনে থাকবে এই ধরনের অমরা বিন্যাসটা কোন ধরনের বিন্যাস? এক্সাইল। দেখো এই যে অক্ষের সাথে সাথে থাকবে এগুলো। এই পাশে আছে এটা, এটা এই পাশে আছে, দেখছো? মূল অক্ষ থেকে। এবং ঘরগুলো আলাদা, কারণ তুমি যদি ঘরগুলো আলাদা না করে দাও একটু পরে কিন্তু বিপদে পড়বা। এই যে এখানেও আমরা একটা অক্ষীয় দেখব, কিন্তু এটার আবার নাম ভিন্ন। কারণ কি? আমরা একটু পরে দেখছি। এখন মনে রাখার উপায় কি? দেখো এইভাবে মনে রাখবা। ওটা যেহেতু মার্জিনাল বা ইংলিশটা দিয়ে মনে রাখলা, এটা হচ্ছে ইংলিশটা দিয়ে মনে রাখবা। সেটা হচ্ছে এক্সাইল, মানে হচ্ছে এক্স। আছে না আমাদের ফ্রেন্ড, এক্স ফ্রেন্ড, বয় হোক আর গার্ল হোক ওইটা কথা না, এক্স ফ্রেন্ড। তো এক্স ফ্রেন্ড একসময় ভালো সম্পর্ক ছিল, গোলাপ দিতা। এখন এক্স হয়ে গেছে, এখন কি তুমি তাকে গোলাপ দিতে পারবা? পারবা না। গোলাপ হচ্ছে প্রেমের প্রতীক, রাইট? তাহলে তুমি কিন্তু আর তাকে গোলাপ দিতে পারবা না, কারণ তুমি তাকে বিয়ে করছো। বিয়ে করার পর সে তোমার বউ হয়ে গেছে। এখন তাকে কি দিতে হবে? জবা। চুল আছে, চুলের ফাঁসে একটা জবা দিয়ে দিলা। তাহলে এক্সকে আমরা কি দিব? এক্স যিনি ছিল উনি এখন বউ হয়ে গেছে, তাহলে তাকে আমরা এখন চুলের জন্য একটা জবা দিব। তাহলে একজাইলের উদাহরণ কি? জবা। তাহলে এক্সকে আমরা কি দিব? সে যদি বিয়ে নাও হয় তাও কিন্তু তুমি তাকে গোলাপ দিতে পারবো না। তাহলে এক্সকে আমরা কখনোই গোলাপ দিতে পারবো না। কি দিব? জবা। তাহলে মনে রাখো, দেখো আমরা আজকে আবার একটা পেলাম। জবার অমরা বিন্যাস কোন ধরনের? অক্ষীয়। অক্ষ বরাবর এই যে এখানে একটা ডিম্বাণু, এখানে একটা ডিম্বাণু থাকবে। দুইটা ঘর দেখো আলাদা। ওকে, তাহলে আমি এখন এক্সাইলটা মিশাই দিই। পুরোপুরি মেশাবো না, একটা সাইড রেখে দিই, কারণ এখানে আমি আরেকটা জিনিস বোঝাবো। এটা আছে এক্সাইল, জবা। তাহলে এখন আমি আরেকটা এক্সাইলের মতো দেখাবো, একটু ভালো করে দেখো। সেম জিনিস। অনেকে ভাবছো এইগুলা কি? আরে ফুলটা আছে এইরকম হয়ে, ফুলের সাথে কি এটা দ্বারা তোমাকে যুক্ত থাকতে হবে না? এটা হলো সেই অক্ষটা, পুষ্পের অক্ষ। আমরা আরেকটা যে গর্ভাশয় পেলাম, একটু প্রিয় স্টুডেন্ট একটু দেখো, এইটাতে কি ছিল? এরকম পুরোটাই ছিল না? পুরোটা দিলে কি হবে? এই ঘর আলাদা। এটাতে হবে কি? যে ঘরটা পুরোটাই একটা ঘর হবে। তাহলে আমরা এরকম করে দিয়ে দিলাম, একটা ঘর, রাইট? ঠিক আছে না? তাহলে একটা ঘর হলে কি হবে? দেখো এই পাশে একটা প্লাসেন্টা, এই পাশে একটা প্লাসেন্টা, এই পাশে একটা প্লাসেন্টা, এই পাশে একটা প্লাসেন্টা, এই পাশে একটা প্লাসেন্টা। ভাই সরি, কোনো কোশ্চেন করছে? বইয়ের সাথে মিলছে না? কি কমেন্ট করছে তারা?
একজন বলছে যে তাকে আবর্জনা দিব এক্সকে। নাদিয়া রহমান কেন এত সিরিয়াস? সম্পর্কগুলো আসলে এমন হওয়া উচিত যে একটা মানুষের সাথে খারাপ সম্পর্ক তৈরি হলে তার সাথে খুনোখুনি সম্পর্ক থাকবে না, মাফ করে দাও, ওর মতো কি করে করুক, তাই না? এক্সাইল কি বলে এরা? একজন বলে গোলাপ হবে না, মানে কি দেখি। দেখো বইতে জবা দেওয়া আছে, তাহলে আমরা জবাটাই পড়বো, গোলাপ নিয়ে আমরা কোনো কথা বলবো না। আর আমি এখানে যা পড়াচ্ছি আপাতত মনে করো সঠিক পড়াচ্ছি। ক্লাস শেষ হওয়ার পর যদি মনে করো যে পড়ার সময় যে এইটা একটু ভাই ভুল বলছে, বই দেখে তো ঠিক করে নিতে পারবা। তাহলে এখানে মাস্টারি করা যাবে না। এখানে আমি হলাম কিং, তো মনে রাখতে হবে কিং ক্যান ডু নো রং। রাজা ভুল করতে পারে না, ভুলটা করলে ওইটাই সঠিক, রাইট? তোমরা সবাই সোলজার। আমি যদি বলি পাহাড়ে তুলে লাভ দাও, লাভ দিবা, কথা শেষ, ঠিক না? স্টুডেন্ট দেখো, এক্সাইল আর এটার মধ্যে পার্থক্য আছে কি? এটাতে দুইটা ঘর আলাদা, এ একদিকে এ একদিকে, বদ্ধ অবস্থায় আছে। এখানে দেখো না সবাই সবার সাথে সংযুক্ত, বা সবাই সবার সাথে মিলতে পারে, একই ঘর পুরোটাই। তাহলে আমরা বলতেই পারি এটা মুক্ত, রাইট? ঠিক কিনা? মাঝখান থেকে উৎপন্ন হয়েছে, তাহলে কি কেন্দ্রিক, কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে, বা মধ্য থেকে উৎপন্ন হয়েছে। মধ্য বা কেন্দ্রিক একই জিনিস। মুক্ত, মধ্য, এইটার ইংলিশ হচ্ছে ফ্রি, মধ্যতে হচ্ছে সেন্ট্রাল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে কখনো যদি জিজ্ঞেস করে ফ্রি সেন্ট্রাল অর্থ কি, তখন কিন্তু তোমাকে আলাদা আলাদা করে দেখতে হবে যে সেন্ট্রাল যেহেতু বলছে বা মধ্য যেহেতু বলছে, তাহলে মাঝখান থেকে উৎপন্ন হবে, এই যে মাঝখান। সামনে যেহেতু মুক্ত আছে বা ফ্রি আছে, তাহলে আমাকে আলাদা আলাদা ঘর করা যাবে না, সবাই এক ঘরে থাকবে। এই যে দেখো পুরো ঘরটা এক, তার মানে আমরা শুধু যে উপরের অংশটা এরকম করে মিশাই দিয়েছি, তাই না? তাহলে শব্দ থেকে কিন্তু সব কিছু আনসার বের করে আনা যায়। আমি একটু সময় নিচ্ছি, টেনশন করার কিছু নাই, পড়াবো তো, হাতে যথেষ্ট সময় আছে। তাহলে এবার আমরা জিজ্ঞেস করো যে মুক্ত মধ্যের উদাহরণ কি, রাইট? দেখো তো, একটু চিন্তা করো, আমি তোমাদের এখন উদাহরণটা পড়াবো, খুব ক্লোজলি দেখো এইটা আর এইটা সেম কিনা, একই ঘরে কিনা। তাহলে সেম উদাহরণটাও সেম কিছু একটা থাকবে। কি থাকবে দেখো, তুত, নুনিয়া শাক। দেখো তো সেম আছে না? এইটা 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 সেম ঘরে আছে। তাহলে দেখো এই যে ত, এই যে ত সেম, এই যে ন, এই যে দেখো ন সেম। এইরকম উদাহরণ কিন্তু আর নাই এই জায়গায়। তাহলে তুত ও নুনিয়া শাক, বানানটা একটু ভালো করে খেয়াল করবা। দুইটা বানানে কিন্তু খুব রিস্কি বানান। ওকে, সুবিধা হাসেন কেন? তুত এবং নুনিয়া শাক, দেখো এইটা এটা সেম, এটা এটাও সেম, তার মানে এরা সেম ঘরে থাকবে। সেম ঘরে থাকা মানে কি? মুক্ত। তাহলে মুক্ত মধ্যের উদাহরণ কি? তুত ও নুনিয়া শাক। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি কি এটা ডিলিট করব? ওকে, পাস। বাকিগুলো খুব সহজ আছে, চারটা আছে এখনো, এই চারটা সহজ আছে। দেখো এই ছবিটা আমি আরেকবার আর্ট করি। তাহলে এটা হচ্ছে একটা গর্ভাশয়, জরায়ু। ক্লিয়ার? তাহলে জরায়ুর ভেতরে আমরা এখন প্লাসেন্টা দিব। প্রিয় স্টুডেন্ট দেখো, এই পাশে এখানে একটা আমি দিলাম, এই যে এখানে একটা দিলাম, এই যে এখানে একটা দিলাম। কয়টা হলো? তিনটা। একটা ভালো করে খেয়াল করো তো, প্রথমে যখন আমরা দেখছিলাম ওই যে প্রথম ছবিটা মনে আছে? ওইটাতে আমি কি করছিলাম? শুধু এক পাশে দিছিলাম, এক পাশে দিছিলাম। তাহলে এক প্রান্তের দিকে আছে, এক প্রান্তীয়, রাইট? এখানে দেখো এই প্রান্তেও আছে, এই প্রান্তেও আছে, এই প্রান্তেও আছে। তাহলে এক প্রান্তীয় থেকে এটা কি প্রান্তীয় হবে? বহু প্রান্তীয়। বহু প্রান্তীয়, তাহলে এটা হচ্ছে বহু প্রান্তীয় উদাহরণ। ক্লিয়ার? এবার দেখো এখানে কিন্তু ঘরগুলো আলাদা আলাদা না, একই জায়গায়।
রাইট? ঘর ভাষা একটাই, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। বইয়ে যদি লেখা থাকে দ্বিপ্রকোষ্ঠ ত্রিপ্রকোষ্ঠ, ওগুলা সমস্যা নাই। আমি যে ছবিগুলো আর্ট করে দিয়েছি এটা আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দেবো, এই ছবিটা আমি কোথায় পেয়েছি, কারণ এই ছবিটা পড়তে গেলে আমার নিজের সহজ মনে হয়েছে, এই জন্য আমি এই ছবিগুলো দেখাচ্ছি। বইয়ের ছবিগুলোর সাথে কিন্তু মিলবে না, বাট একই জিনিস। ওকে ওকে, তাহলে এটার ইংলিশটা কি? ইংলিশটা প্যারাইটাল। প্যারাইটাল বানান কিন্তু PARITAL হয়, PARIE আছে, প্যারাইটাল আছে, একই জিনিস। প্যারাইটাল শব্দটা আমি তোমাদের বোঝাই। আচ্ছা, একজন বলো তো প্যারাইটাল শব্দের অর্থ কি, কমেন্টের মধ্যে খুব দ্রুত। হ্যাঁ, আমি তো জবাই বলেছি। মারিয়া জোসেফিন নেটকে থাপড়াইতে ইচ্ছে করছে। সাব্বির আহমেদ সানি, বাহ ভালোই তো, কি ভালো বুঝলাম না। মরিয়ম আক্তার বলেছে নুনিয়া শাক কি আছে? নুনিয়া শাক দেখেছেন কখনো সরি ভাই? নুনিয়া শাকের ছবি আমরা সার্চ করে দেখবো গুগলে। তুতের বদলে তেঁতুল দিলে সমস্যা। হ্যাঁ, মাহফুজুর রহমান ঠিক বলেছ, তুতের বদলে তেঁতুল দিলে সমস্যা। পাপড়ি, আমার বাবা সব শুনে ফেলছে, কি আর করার বলো। আমার কাজই হচ্ছে, তোমাদের যদি গার্ডিয়ানরা সামনে থাকে একটু হেডফোন কানে দাও, আমার কাজই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, এই জন্য যা আছে দুনিয়াতে সব করাইতে হবে, ঠিক কিনা? অনেক কাল আগে খুবই ইন্টারেস্টিং গল্প, প্রথমে তোমার মনে হবে এটা 25+ হয়ে গেছে, গল্পটা 25+, বাট একটু পরে মনে হবে যে এইটা হচ্ছে মানে এইভাবেও ভাবা যায়। আমার এক ফ্রেন্ড, আমি 3 ফ্রেন্ড আমরা একসাথে, এবং টোটালি 4জন ফ্রেন্ড, বলছিলাম না যে গ্রাম থেকে এসে আমরা 4টা মেডিকেলে চলে আসছি, রাইট? তো আমার এক ফ্রেন্ড আমারে বলতেছে অস্থির পড়তেছি, আমরা কোনোভাবেই প্রসেসগুলো মনে থাকতেছে না, ইন্টারমিডিয়েট, গ্রাম থেকে উঠে আসছি, কিছু জানি না, ধুমায় শুধু পড়তেছি, ক্লোরাইড প্রসেস থাকে, ক্লোরাইড প্রসেস কোনোভাবেই মনে থাকছে না, কন্ডাইলয়েড প্রসেস থাকে। তো এসে বলতেছে যে এটা এইভাবে মনে রাখ, কি এটা মেন্ডিবল। মেন্ডিবল মানে কি? মেন্ডিবলের 2টা প্রসেস থাকে, এই যে দেখো এটা মেন্ডিবল, এখানে হাত দাও সবাই, আবার চাপ দিও না, কিন্তু চাপ দিলে কিন্তু মেন্ডিবল খুলে যাবে, লক হয়ে যাবে, হাঁ হয়ে যাবে, হসপিটালে যাইতে হবে বন্ধ করার জন্য। আস্তে করে চাপ দাও, দেখো এই যে এখানে 2টা মাথা আছে মেন্ডিবলের, এরকম। একটার নাম হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস আর একটার নাম হচ্ছে করোনয়েড প্রসেস। আমার ফ্রেন্ড বলতেছে যে এটা মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে কন্ডম দিয়ে করতে হয়। কন্ডম মিনস হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস, করতে মিনস হচ্ছে করোনয়েড প্রসেস। আমি ভুলি নাই এটা, যতবার পরীক্ষা দিয়েছি আমি কখনোই এটা ভুলি নাই, সব ভুলে গেছি। আমার এই ফ্রেন্ডটা যে আমাকে শিখিয়েছিল সে ঢাকা মেডিকেলে পড়ে, মানে সে ওইভাবেই মনে রাখছে। বোঝা গেল কিছু? তো তোমার মনে যাহা আসে, তুমি যদি খুব অ্যাডাল্ট মাইন্ডেড হও এমনি মনে রাখো, তুমি যে খুব ভালো সহি শুদ্ধ হও এমনি মনে রাখো। তোমার যদি মনে হয়েছে 4 সাহাবীর নামে মনে রাখা যায়, 4 সাহাবীর নামে মনে রাখো, তোমার যেমনি খুশি মনে রেখা পরীক্ষা দিবে, সব ভুলে যাও, কাহিনী শেষ। আমি সব ট্রিক ভুলে গেছি ইন্টারমিডিয়েটের, কিন্তু এই ট্রিকটা আমার মাথা থেকে আজও যায়নি, আমি জানি মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার মাথায় থাকবে, তাই না? ওকে, আই এম এক্সট্রিমলি সরি যদি কোনো গার্ডিয়ান শুনে থাকেন, কিছু করার নাই আসলে। পরের মাসে সুবি ভাই আর কেউ ফোন দিবে না, সুবি ভাই পরের মাসে ভর্তি হওয়ার জন্য কেউ ফোন দিবে না, খুব সাবধানে থাকেন, পরের মাসে আপনি লস খাচ্ছেন, সবার সবার স্যালারি সম্মান সব বন্ধ, ব্যবসা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি একটু পড়াই। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা কিন্তু বহু প্রান্তীয়, ঠিক না?
তো বহু প্রান্তীয় মানে হচ্ছে দেখো এই প্রান্তে একটা আছে, ওই প্রান্তেও একটা আছে, এই প্রান্তেও একটা আছে, ওকে, বহু প্রান্তীয়। এটার নাম হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল শব্দটা আমি বলি, আমাদের শরীরের ভেতরে হৃৎপিণ্ড আছে, তো হৃৎপিণ্ডের গায়ের মধ্যে শার্ট পরানো আছে, এই শার্টটা আবার দ্বিস্তরী, মানে উপরে একটা ভেতরে একটা। তো উপরেটা এরকম ঢিলা ঢালা, ধরা যাক আমি হৃৎপিণ্ড, তাহলে এটা ঢিলা ঢালা, তাহলে আমার গায়ের সাথে কিন্তু একটা স্যান্ডো গেঞ্জি একবার লাগানো আছে ত্বকের সাথে, রাইট? তার মানে ওইটা একটা আর এইটা একটা, স্যান্ডো গেঞ্জি আর এইটা মিলে তো কাপড়, ঠিক কিনা? তাহলে হৃৎপিণ্ডে যে আবরণ থাকে সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের কয়টা স্তর? দুইটা স্তর বা দুইটা লেয়ার। একটা একবারে হৃৎপিণ্ডের গায়ে লাগানো থাকে আর একটা ফাঁকা হয়ে থাকে। তো যেটা গায়ে লাগা থাকে আমরা বলতেই পারি অঙ্গের সাথে লেগে আছে, রাইট? ভিসেরা মানে অঙ্গ, তাহলে ওই স্যান্ডো গেঞ্জিটা হচ্ছে ভিসেরাল লেয়ার। আর এই যে বাইরে যেটা প্রান্ত বরাবর পেরিফেরি বরাবর যেটা আছে এটার নাম হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল মানে হচ্ছে প্রান্তের দিক জুড়ে আছে যারা। এই যে দেখো প্রান্তের যুগ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দেখছো প্রান্ত জুড়ে এরা আছে, বোঝা গেল? তাহলে প্যারাইটাল মানে হচ্ছে প্রান্ত জুড়ে থাকে, বহু প্রান্তীয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটার উদাহরণ মনে রাখার আসলে সহজ ট্রিক নাই, তারপর আমি বলে রাখি, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। দেখো বহু ধরনের খাবার আছে, বহু ধরনের পাচক আছে বা বহু প্রান্তীয় আছে যারা খাবার রান্না করলে কয়েকটা জিনিস দিবে, যেমন শশা সব খাবারের সাথে যায়, বোঝা গেল? মিষ্টি জিনিস খাইতেছেন, শশা দিয়ে দিছে, বার্গার দিছে শশা, মাংস দিছে শশা, ফ্রাই দিছে শশা, বাড়িতে খাচ্ছেন মাংস সেখানেও শশা, ভর্তা ভাজি খাচ্ছেন সেখানেও শশা। তার মানে বহু খাবারেই আছে কি শশা। শশার কাছাকাছি আরেকটা আছে কি লাউ, মনে থাকবে শশা এবং লাউ বহু খাবারে দেওয়া যায়। তাহলে বহু প্রান্তীয় উদাহরণ কি? শশা ও লাউ। ক্লাস শেষ, সরি টপিক শেষ। ওকে, আমি কিন্তু তোমাদের অ্যালার্ট করে দিছিলাম যে গার্ডিয়ানদের কাছ থেকে হেডফোন খুলে নাও, তোমরা দিলে আমারে বিপদে ফেলে। আচ্ছা, এবার চলে আসি আমরা সুপারফিশিয়াল। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে ধরা যাক একটা গর্ভাশয়, আমি একটু গোলাকার করে দিলাম, চাইলে তুমি এরকম করেও দিতে পারো, দিলা, ওকে? অনেক কাল আগে আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুমি যখন ক্লাস নিবা, ক্লাসে এত ভদ্র ভাষায় কথা বলার দরকার নাই, কারণ স্টুডেন্টরা ভদ্র ভাষার সঙ্গে টায়ার্ড হয়ে যায়। তাহলে তুমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলো, রংপুরের মানুষ, তুমি রংপুরের ভাষায় কথা বলো, বুঝো নাই? তো আচ্ছা যাই হোক, দেখো এটা একটা গর্ভাশয়, ওকে? তাহলে এবার চলে আসি আমরা হচ্ছে সুপারফিশিয়াল কি জিনিস। সুপারফিশিয়াল শব্দটা দেখো, সুপারফিশিয়াল এবং ডিপ বলে দুটো শব্দ আছে, জেনে রাখো, জানতে হবে এগুলো। ভেন্ট্রাল ডরসাল যেমন আমরা শিখছি, সুপারফিশিয়াল এবং ডিপ শিখবো এবার। ডিপ মানে হচ্ছে গভীর। তাহলে আমি যদি বলি আমার হৃৎপিণ্ড আমার শরীরের কোথায় আছে? গভীরে আছে, তাই না? ডিপে আছে, গভীরে দেখতে পাচ্ছি না। আবার যদি বলি আমি আমার ত্বকটা কোথায় আছে? সুপারফিশিয়ালি আছে, মানে একবার শরীরের উপর দিয়ে ছড়ানো, ঠিক আছে? যদি আমি বলি ডিপ পড়াশোনা করো, সুপারফিশিয়াল পড়াশোনা করা যাবে না। মানে কি? গভীর পড়াশোনা করো, উপরে উপরে উড়াউড়ি করে পড়াশোনা করা যাবে না। জলের উপর উঠছো কিন্তু জল ছুঁইতেছো না, এমন করলে তো আর সাঁতার শেখা যাবে না, তাই না? তার মানে সুপারফিশিয়াল মানে কি? একবারে উপরের গা বরাবর থাকবে। সুপারফিশিয়াল মানে আসলে অগভীর। তো যেহেতু গা বরাবর আছে, তাহলে আমরা বলতে পারি গাত্রীয়। ক্লিয়ার? তাহলে এটা আসলে সুপারফিশিয়াল বা গাত্রীয় অমরাবিন্যাস। এই যে দেখো, আমরা এটাকে অনেকগুলো ঘর করি আগে। এটা হচ্ছে অক্ষ, তাহলে অনেকগুলো আমরা ঘর করলাম। এখন তুমি তো কোনো কারণে তো ডিম্বাশয়ের বাইরে এখানে দিতে পারবা না, পারবা নাকি? সুপারফিশিয়াল বানানোর জন্য দিতে পারবা? পারবা না, বাইরে চলে গেল। এটা গর্ভাশয়ের বাইরে কি বাচ্চা হয় নাকি? পেটের মধ্যে এখানে কি বাচ্চাকে ঝুলাই নিয়ে আমরা কি বাইরে ছিলাম? ছিলাম না। তাহলে ভেতরে থাকবে। তাহলে ভেতরে যদি আমি আবার এখানে দিই, এটা হলে তো কি হবে? ওই যে মনে আছে, প্যারাইটাল হবে। একবারে এইখানে এখানে এখানে, মানে প্রান্ত, বহু প্রান্ত বা প্যারাইটাল হচ্ছে। আবার যদি আমরা এখানে দেই,
আবার যদি এখানে একটা দিই তাহলে এইটা কিন্তু ওই যে প্রথম আমরা সেকেন্ডে যেটা দেখেছিলাম মুক্ত মধ্যর আগে আর একটা কিন্তু দেখছিলাম, মনে আছে? অক্ষীয়, এটা কিন্তু অক্ষীয় হয়ে যাবে, তাহলে প্রবলেম হয়ে গেল। বাইরে তো দেওয়া যাবে না, ভেতরের গায়ে দিলে প্যারাইটাল হবে, কেন্দ্রে যদি দেই তাহলে এটা অক্ষীয় হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে আমরা ঠিকঠাক জায়গায় এখনো বসাতে পারি নাই। কোথায় বসাবো? এই যে এই জায়গায় বসাই দিলাম, এই জায়গাগুলোতে বসাই দিলাম। তাহলে ডিম্বাণুগুলো আমরা কোথায় বসাই দিলাম? একবারে এইরকম। তাহলে এইটাকে আমরা বলতে পারি সুপারফিশিয়াল বা গাত্রীয়। কোথায়? এই যে লেয়ারগুলো আছে এদের গায়ে গায়ে লেগে আছে, হওয়ার কথা ছিল এখান থেকে, দেখো এখানে চলে গেছে। কারণ আমরা এখান থেকেও দিতে পারবো না, এইটা থেকেও দিতে পারবো না, বাইরেও দিতে পারবো না, একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে এই বরাবর দেওয়া। সবার এই অবস্থা কেন? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? একটু কমেন্টগুলো দেখি, আল্লাহ জানে কি ঝড় বয়ে যাচ্ছে কমেন্টে। আচ্ছা, কোনো গার্ডিয়ান কি তোমাদের ফোন টোন অফ করে দিয়ে মানে লাইভ থেকে চলে গেছে কিনা? তুমি কি লাইভে কাউন্ট করছিলে কতজন আছে? আমি তো 173 দেখতেছিলাম, এখন 180 জন। অহনা মুন্নি ও হাইয়েস্ট সাউন্ড দিয়ে হেডফোন ছাড়া শুনছে বাসার সবাই সহ। আপনার একাডেমিতে সুবি ভাই, আপনার একাডেমিতে কোনো গার্ডিয়ান তাদের স্টুডেন্টরা পাঠাবে না ভাইয়া। জুলজি চ্যাপ্টার 9 কবে পড়াবেন? আমরা তো চ্যাপ্টার 9 জুলজি এবং বোটানি দুইটারই চিন্তা করছি যে আমরা নেক্সট মান্থে দুইটার যে কোনো একটা 9 পড়াবো। আমার বাবা বলছে আপনার প্রাইভেট যেন ভুলেও বাদ না দেই। থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের সময় তো ছিল যে খারাপ কথা বললে তো খবর আছে, আমাদের সময় ছিল যে যত পিটাবে তার তত স্টুডেন্ট। বাপ মা এটা ধৈর্য দিয়ে যাচ্ছে যে ওই যে কমন একটা ডায়লগ আছে না, পিটায়ে কি বলে যে চামড়া আপনার হাড্ডি আমার, পিটায় মানুষ করেন। এখন তো পিটাইলে খবর আছে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। খারাপ কথা তো বলা যায়, এখন তো এটা বলা যায় না অনলাইনে। দয়া করে এটা কোনো ক্লিপ বানাবা না, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা যখন কি পড়তেছিলাম সুপারফিশিয়াল বা গাত্রীয়, এটার উদাহরণটা এবার আমরা দেখি। উদাহরণটা এইভাবে মনে রাখবা, সেটা হলো তোমরা নিশ্চয় পানিতে ভাসমান ফুল দেখেছো। ওই যে একটা কথা আছে না, যার কাউরে প্রেমে পড়লে তাকে 101টা নীল পদ্ম এনে দিতে হয় 7 সমুদ্র 13 নদী পার হয়ে। কোন সমুদ্র আর কোন নদী পার হয়ে কোন জায়গায় পাওয়া যায় আমরা জানি না। তো পদ্মর কথা আমি বললাম, পদ্ম আসলে কিন্তু শাপলাও আসে, রাইট? কার ফোন? পদ্ম এবং শাপলা তোমরা খেয়াল করে দেখবা, এরা কিন্তু পানির গভীরে ফুলগুলো কিন্তু থাকে না। কোথায় থাকে? পানির উপরে, গা বরাবর, ঠিক না? তাহলে পদ্ম এবং শাপলা যখনই দিব তখন তোমরা চিন্তা করবা যে পদ্ম এবং শাপলা পানির উপরে লেয়ারে ভেসে আছে, তার মানে হলো এরা গাত্রীয়, পানির গায়ে ভেসে থাকে। তাহলে পানির গায়ে ভেসে থাকে কারা? পদ্ম, শাপলা, রাইট? ওকে, পদ্ম এবং শাপলা এরা কি সুপারফিশিয়াল, মানে গভীরে নাই, অগভীরে, একবার পানির উপরে আছে, গা ভেসে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে আর না আগাই। অনেক কষ্টে আমরা এই টপিক শেষ করেছি। এখন আমরা দেখবো বেজাল বা মূলীয়। ছবিগুলো খুব সহজ, দুইটাই আমি একবারে দেখাই। দেখো এই যে গর্ভাশয়, গর্ভাশয় কিন্তু নিচটা হচ্ছে বেজ, তাই না? আর উপর একটা কি শীর্ষ। এই যে একটু দেখো ভালো করে, বেস থেকে যেহেতু ডিম্বকটা তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে বেজাল বা মূলীয়, মানে এইটার পুরার মূলের দিক থেকে তৈরি হয়েছে। তাহলে গর্ভাশয়ের মূলের দিক থেকে যেটা তৈরি হয় ডিম্বক, সেটাকে বলা হয় কি? মূলীয় গর্ভাশয়, রাইট?
বা বেজাল প্লাসেন্টেশন। সেম ভাবে দেখো এটা উপর থেকে ঝুলতেছে, দ্যাট মিনস হচ্ছে শীর্ষ থেকে, নিচ থেকে কিন্তু না, মূল থেকে না। তো শীর্ষ মানে কি? অ্যাপেক্স, অ্যাপেক্স মানে শীর্ষ, তাহলে অ্যাপেক্স থেকে ঝুলতেছে মানে হচ্ছে অ্যাপিক্যাল বা শীর্ষক। উদাহরণ কিভাবে মনে রাখবা? দেখো শীর্ষক, তো শীর্ষ কথাটা আসলে আমাদের বারবার মনে হচ্ছে শীর্ষধ্বনি, রাইট? শীর্ষ ধনীরা অনেক টাকা, তাহলে লালে লাল, ঠিক না? শীর্ষ ধনীরা কি? লালে লাল। তা ধনী থেকে হচ্ছে ধনিয়া, লালে লাল থেকে হচ্ছে লাল পাতা। লাল পাতা কি লাল শাককে বোঝানো হয়েছে কিনা আমি জানি না। রেড লিফ, শীর্ষক মানে হচ্ছে শীর্ষ ধনীরা লালে লাল, ধনিয়া ও লাল পাতা। ওকে, এবার চলে আসি আমরা মূলীয়, খুব ইম্পর্টেন্ট। মূলীয়, এটার উদাহরণ কি? তো এইটা আমি একটু ছোট্ট গল্প বলি, মনে রাখার আসলে ছন্দ আমি চাইলে দিতেই পারতাম। মূলীয় মনে রাখবা এইভাবে, ত্রিশঙ্কু বা বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, তো আমি আসলে চাচ্ছি না তোমরা এইভাবে মনে রাখো। একটু গল্প বলি, যতটুকু মনে থাকে ততটুকু লাভ। দেখো, মূল বলতে কিন্তু আমরা যে গর্ভাশয় নিয়ে যেহেতু পড়তেছি, তার মানে আমরা মায়ের কথা বলতেছি এখানে, তাই না? মায়েদের পেট আছে, পেটের মধ্যে আমরা জন্ম নিয়েছি। তাহলে দেখো তো তোমার পৃথিবী কয়টা, তোমার আসলে ধরনী কয়টা? মায়ের পেটে ছিল এক, ঠিক কিনা? ধরনী আমরা কয়টা বের করতেছি? মায়ের পেটে একটা ছিলাম, একটা জীবন ছিল, একটা দুনিয়া ছিল। মায়ের পেট থেকে পৃথিবীতে আসছি, এইটা একটা। একদিন আমরা কি হব? অনেক পাপ টাপ কামিয়ে মারা যাব, তখন আমাদের কি হবে? আগুনে পুড়বে, তার মানে আমরা একটা নরক। স্বর্গের কথা বাদ দিলাম, স্বর্গে তো খুব অল্প মানুষ যাবে। তাহলে মায়ের পেট, 2 নম্বর হচ্ছে কোথায়? পৃথিবী, 3 নম্বর হচ্ছে নরক। ওকে, তাহলে মূল মানে হচ্ছে মা, মা থেকে আমরা 3 জায়গায়, মানে 3টা পৃথিবী, মায়ের পেটে একটা, বাইরে একটা, দিয়ে একটা। তো এবার কীভাবে মনে রাখবা দেখো, তার মানে ধরনী বা ধারা কয়টা হলো? 3টা। তাহলে 1 নম্বর উদাহরণ হচ্ছে ত্রিধারা। 2, পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আমরা কি করি? খাই আর পাপ করি। খাই মানে কি? ভাত খাই। ভাত মানে কি? ধান। এরপর আমরা একদিন মরে যাব, মরে গিয়ে আমরা কোথায় যাব? নরকে যাব। নরকে গিয়ে কি করবে? আমাদের সূর্যের মতো উত্তপ্ত আগুন দ্বারা পুড়িয়ে দিবে। আগুন মানে কিন্তু সূর্য, রাইট? তাহলে সূর্যমুখী। তাহলে ত্রিধারা, পৃথিবীতে এসে শুধু ভাত খাবো আর পাপ কমাবো, এরপরে আমাদের সূর্যের মতো উত্তপ্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। খবর আছে না? আমি চাই তোমরা সবাই জান্নাতে যাও, জান্নাতে গিয়ে আমরা বায়োলজি ক্লাস করব। একটা হাদিসে পড়েছিলাম যে পৃথিবীর মানুষরা যারা বিভিন্ন পেশায় আছে, তারা যদি জান্নাতে গিয়ে বলে যে আমি এটা করতে চাই, কারণ পৃথিবীতে আমার অভ্যাস ছিল, আমার করতে ইচ্ছা করতেছে, তো এরকম কিছু কৃষকরা যদি চায়, তাদের কৃষকদের এই সুবিধাটা দেওয়া হবে। তারা বীজ রোপণ করো, সাথে সাথে ফল চলে আসবে। তো সেম ব্যাপার, জান্নাতে গিয়ে আমি কি চাই? জান্নাতে গিয়ে আমি বায়োলজি পড়াতে চাই। তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। তাহলে আমরা কেউ আসলে এই সূর্যের আগুনের গরমে পড়তে যাচ্ছি না, নরকে যাচ্ছি না ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আমি কিন্তু প্রেজেন্টেশন শেষ করেছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আমরা পরের অংশে আবার যাব কিছুক্ষণ পরে। সুফি ভাই, ত্রিধারা কি? মারিয়া জোসেফাইন বলেছে ভাইয়া গত কয়েকটা রেজাল্ট দেননি। কিসের রেজাল্ট আমরা দিইনি? হ্যাঁ, রেজাল্ট হয়নি?
কয়েকটা রেজাল্টের কথা বলছে, আমরা রেগুলার রেজাল্ট দিচ্ছি না? জান্নাতে গিয়ে সবই হচ্ছে সহি শুদ্ধ, মানে সব পৃথিবীতে যাহা নিষিদ্ধ ওখানে তো সবই সহি। তো যখন হচ্ছে আমরা ফল ফুল পড়বো তখন আমরা গাছ কাটবো জান্নাতের, তাই না? গাছ কেটে ফল পেড়ে নিয়ে এসে আমরা দেখবো, ওখানে তো ফল আবার পাড়তে যাওয়া লাগবে না, হা করবো ফল চলে আসবে, কেটে দেখবো আমরা। শীর্ষধ্বনির বাকিরা কি লিখেছিলেন? শীর্ষধ্বনিরা লালে লাল। ধ্বনি মানে ধনিয়া, লালে লাল মানে হচ্ছে লাল পাতা। রংপুরের ভাষায় কথা বলেন, অহনা মন্নি রংপুরের ভাষায় কথা বলেন। ভাইয়া বৈজ্ঞানিক নাম কি মনে রাখতে হবে, এটা নিয়ে আমি একটু পরে বলছি। ভাইয়া পুষ্পপত্র বিন্যাসটা যেন অনেকটাই ঘোলাটে, কি ঘোলাটে আমি বুঝতে পারিনি। রেজাল্ট পাই নাই, দেখছেন রেজাল্টের কথা বলতেছে, কোন রেজাল্ট পাই নাই? কি করতেছো তোমরা তাইলে? আচ্ছা ঠিক আছে, আমরা একটা ব্রেক নিই 6 মিনিটের জন্য। তোমরা একটু শান্ত হও, তোমরা একটা হাঁটাচলা করো, 6 মিনিট পর দেখা হচ্ছে। আজকে একটা নিয়ে 3টা এক্সাম রেজাল্ট হবে। সুই ভাই, রেজাল্টটা দেয় তোমার ভাই।
আসল জল আসসালামু আলাইকুম 6 মিনিট ব্রেক শেষ হওয়ার আগে আমি চলে আসছি আচ্ছা একটু বলি তোমাদের যে তোমরা একটা ভুল করতেছো গর্ভাশয় এবং একটা ফুলের কথা ভাবো তোমরা এটা একটা ফুল ওকে এটা একটা ফুল তো ফুলের ভেতরে কিন্তু এইটা থাকে এই যে গর্ভাশয় দেখছো তোমরা কি এবার বুঝতে পারছো যে গর্ভাশয় বলতে আমরা কোনটা বোঝাচ্ছি এইটাই হচ্ছে পেটটা যেটার মধ্যে সন্তানটা জন্ম নেবে তাহলে এইটাই হচ্ছে গর্ভাশয় তো আমরা তো এইটা আসলে দেখছি না আমরা আজকে কি দেখতেছি প্লাসেন্টা বা অমরার বিন্যাস গর্ভাশয়ের বিন্যাস তো আমরা দেখছি না রাইট এখন দেখো অমরা কোনটা অমরা মানে হচ্ছে আমি বললাম না যে মায়ের পেটে যখন আমরা জন্ম নেই আমরা বের হইলাম মায়ের পেট থেকে এরপর মায়ের পেট থেকে ফুলটা পড়তে হয় ফুল মানে কি একটা থলি যেটার ভেতরে আমরা ছিলাম আমরা কিন্তু এইটার ভেতরে ছিলাম বাট এইটার ভেতরে আরেকটা থলি হয় কোনটা সেটা এই যে এটা নবম দশম চ্যাপ্টারে গিয়ে তোমরা এটা পাবা তার মানে এটা হচ্ছে ডিম্বক এইটার ভেতরে ডিম্বাণুটা থাকে এই যে এখানে শুক্রাণু এই পাশে আসে এসে এর সাথে মিলিত হয় তাহলে আমরা কোনটার আসলে বিন্যাস দেখলাম এই যে এইটার বিন্যাস দেখলাম এইটা তাহলে লালটা আমি আট করলাম এরকম করে তখন আট করেছিলাম এই যে এইটার কথা মানে এটা হচ্ছে এরকম ক্লিয়ার তো এখন বুঝতে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা লাল ঘরটা হচ্ছে গর্ভাশয় এই যে গোলটা যেটা আমি এখানে গোল হিসাবে দেখিয়েছি আর এই যে ভেতরে যেটা দেখতে পাচ্ছ বড় যেটা সেটা হলো এই যে এটা তো এই যে এক প্রান্তে আছে তার মানে এটা হচ্ছে এক প্রান্তীয় যদি এই পাশেও থাকে এই পাশেও থাকে কোনটা থাকবে এই যে এইটার বিন্যাস দেখতেছি আমরা ওকে ঠিক আছে তো থলিটা কি ফেলে দেওয়া হয় না থলি কেন ফেলে দিবা ও মানুষের ক্ষেত্রে হ্যাঁ থলিটা ফেলে দেওয়া হয় এটাকে পুঁতে রাখা হয় ওটাকে পুঁতে রাখা হয় অনেকে আবার আছে হচ্ছে টিনের উপর শুকাইতে দেয় ও ওটা তো টিনের উপর শুকাইতে দেয় না কি শুকাইতে দেয় সুবি ভাই টিনের উপরে হ্যাঁ ছেলেরা জানে টিনের উপর কি শুকাইতে দেয় মায়ের পেট থেকে যেটা পারে এটা মাটিতে পুঁতে রাখা হয় তাহলে আমরা ওই যে বলি না জন্মভূমি জন্মস্থান তার মানে যে বাড়িতে আমরা জন্মাই ওই বাড়িতে একটু গর্ত করে ওটা মাটির নিচে পুঁতে রাখি কোনটা প্লাসেন্টাটা অমরা ওটা বাংলা হচ্ছে অমরা
কোনটা অমরা, যেটার ভেতরে আমরা ছিলাম। কোনটার ভেতরে ছিলাম? এই যে ভেতরে যে কালো থলিটা দেখছো, এই কালো থলিটা। আর এই যে ফোঁটাটা যেটা দেখতেছো, এই ফোঁটাটা কিন্তু আমরা। বোঝা গেল? আমরা হলাম এই ফোঁটাটা, কালো থলিটা হচ্ছে যেটা থলির ভেতরে আমরা ছিলাম। ওই থলি আবার কোথায় ছিল? পেটের মধ্যে। এই যে এটা পেট, গর্ভাশয়। আচ্ছা, যাই হোক, তোমাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার এক স্টুডেন্ট আমাকে গিফট পাঠিয়েছে বরিশাল থেকে। তো আমি গিফটটা এখনো খুলি নাই। বরিশাল হচ্ছে সৈয়দ হাতেম আলী কলেজ থেকে, সরকারি না, সরকারি হাতেম আলী কলেজ থেকে গিফট পাঠিয়েছে, এই যে এইটা। তো আমি খুব এক্সাইটেড গিফটটা দিয়ে। আমি জানি না এটা কি, তো একটু দেখি আমরা। ও, দেখা যাচ্ছে না? ও, তোমরা কি এটা দেখতে চাও নাকি আমি ক্লাসের পর একা একা খুলবো? আচ্ছা, আমি দেখি। সুতা কি কাটতে হবে? ও আচ্ছা, ওর নাম হচ্ছে, ও খুলে গেছে, আসাদুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান। সে সেকেন্ড ইয়ারে, নিউ সেকেন্ড ইয়ার না, নিউ সেকেন্ড ইয়ারে, সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল থেকে। রিভিউ দিচ্ছি নাকি আমরা? এটা কি বলে এটারে? ও গড, ও আচ্ছা, ডায়েরি, উড কভার, উডেন কভার। এই আমার ছবি এটার মধ্যে। তো আবার অনেকে মনে করতেছে ভাই এটা দেখাইতেছে যেন সবাই তারে গিফট পাঠায়। ব্যাপারটা আসলে এমন না। গিফট আমি অনেক পেয়েছি, বাট প্রত্যেকটা গিফট এক্সাইটিং। এই যে দেখার আগ পর্যন্ত এক্সাইটিং, পরবর্তীতে ওই গোছায় রাখা, সাজিয়ে রাখা, এই ব্যাপারগুলো আছে। তো সুন্দর আর কি। দেখো, এটা হচ্ছে আমার ছবি। নিচে কি লিখেছে? টু মাই সুপার কেলি ফ্রাজিলিস্টিক এক্স পিয়ালিডোসিয়াস। সুপার কেলি ফ্রাজিলিস্টিক, সরি, বিশাল একটা শব্দ। এই যে দেখো, বিশাল একটা শব্দ। টিচার, টু মাই সুপার টিচার ডক্টর রাজীব হোসেন সরকার ফ্রম আসাদুজ্জামান। থ্যাংক ইউ আসাদুজ্জামান। আমি এটা কাজে লাগাবো। এই টাইপের যে আমি গিফটগুলো পাই, এগুলোতে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি তো অনেকদিন থেকে লিখছি না, বাট আমি তো প্লটিংয়ের কাজ করছি। তো আমি তো লেখালেখিতে ফিরে যাব কিছুদিনের মধ্যে। তো অবশ্যই আমি তোমার এটাকে কাজে লাগাবো। এখানে আমি অবশ্যই আমার পাওয়া প্লটগুলো, যেগুলো নিয়ে আমি ভাবি, চিন্তা করি, যেগুলো নিয়ে আমি কাজ করি, তো এগুলো আমি এটার মধ্যে লিখব। ও, আরও কিছু লেখা আছে। তো এটাকে বলা উচিত হবে। প্রিয় আজিব ভাই, খুব ইচ্ছে ছিল কোনো এক শীতের সন্ধ্যায় আপনার সাথে এক কাপ লেবু চা খাবো। অন্তত আমার ইচ্ছে পূরণ করতে হলেও একবার বরিশাল আসবেন কিন্তু। কেন রে পাগলা, তুই ঢাকায় আসতে পারিস না? ডিএমসিতে আয়, তোর সাথে আমরা কৃষ্ণচূড়ার তলায়, ওখানে ডিএমসির আউটডোরে, ওখানে কৃষ্ণচূড়া গাছ আছে, এর নিচে বসে আমরা চা খাবো। তাহলে তোমার একটা নতুন গোল সেট করো। কিংবা এই যে শীতের সময় কিন্তু রাত্রেবেলা পলাশিতে পিঠা হয়, রাইট? তাহলে বুয়েটে চান্স পাও, রাত্রেবেলা আমরা পলাশিতে বসবো, আমরা পলাশিতে গিয়ে চা খাবো, পলাশিতে গিয়ে আমরা পিঠা খাবো। কিংবা তোমার যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে পৃথিবী কেন, বাংলাদেশের আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে টিএসসি। কারণ মনে করে দেখো, বঙ্গবন্ধু থেকে শুরু করে যত কবি এসেছিলেন, যত লেখক এসেছিলেন, বাংলাদেশ চেঞ্জ করে দিছে, কিংবা হচ্ছে আন্দোলনগুলো হয়েছে, সব কিন্তু টিএসসির মাটিতে, ওই জায়গায় তাদের পা আছে। ওখান থেকে তো সব উঠে আসছে, রাইট? তো টিএসসিতে বসে আমরা কি খাবো? লেবু চা, ইনশাল্লাহ। বরিশাল আমি যাব না, গেলেও আমি তোমার সাথে দেখা করবো না। আমি চাই তুমি এখানে আসো, এই তিনটা জায়গার একটা জায়গায়, যেখানে আমরা একসাথে খাবো। ঠিক আছে? ইতি আপনার অনলাইনের নিয়মিত স্টুডেন্ট। থ্যাংক ইউ আসাদুজ্জামান, আমি খুব খুশি হয়েছি। তো এখান থেকে যদি কেউ ইন্সপিরেশন পাও,
দুইটা ইন্সপিরেশন, একটা হচ্ছে লেবু চা খাওয়ার, এই 3 জায়গার খুব ভালো করে শ্রম দাও। আমি খুব ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না, বাট এটা আমার ফিল দেয়। তো আমি তো বলেছিলাম তোমাদের একটা গল্প যে আমাকে একটা ছেলে আদা চা খাইতে চাইছিল টিএসসিতে, কিন্তু ছেলেটা টার্গেট ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে অ্যাপ্লাইড ফিজিক্সে। সে অ্যাপ্লাইড ফিজিক্সে চান্সও পায় 46 কি 64তম। এরপর হচ্ছে তার সাথে আমার চা খাওয়ার সুযোগ হয়নি। সে অ্যানকেফালাইটিস, ভাইরাল অ্যানকেফালাইটিস নিয়ে মারা যায় ওই পিজি হসপিটালের এতে। তো আমি তাকে আমার হচ্ছে প্রথম উপন্যাসটা উৎসর্গ করি, তো ফাইজুর রহমান। তো এই কথাটা আমাকে ফাইজুরের কথা মনে করাই দিল। তো প্রত্যেকটা জিনিস একটা করে গুড মোমেন্ট, গুড মেমোরিজ। তো তোমার এই গিফটটা আমার জন্য গুড মেমোরিজ হয়ে থাকবে। আর বাকিরা যদি ইন্সপিরেশন চাও তাহলে বুঝতেই পারতেছো কী করতে হবে। থ্যাংক ইউ সফি ভাই, এটা সাজিয়ে রাখবেন আমাদের এতে। তো ঠিক আছে, ওকে। তোমরা কি আছো সবাই? বরিশালে ভালো পেয়ারা পাওয়া যায়। এর মানে অনেক ভালো টাইপের কিছু। আমরা গুগলে সার্চ করবো ইনশাল্লাহ। 34টা অক্ষরের একটা শব্দ সম্ভবত। ঠিক আছে, আমি অনেক সময় নিয়েছি, এক্সট্রিমলি সরি। আমি অবশ্যই পরের 2টা ক্লাস, এই 2টা ক্লাসে আমি তোমাদের এই টাইমিংগুলো উঠাই দিব, তোমরা একদম চিন্তা করো না। তানজিনা আক্তার অলরেডি বলে ফেলেছে আমরাও গিফট পাঠামো, অবশ্যই পাঠাবা। ওকে, আমাদের এলাকায় রংপুরে একটা লোক ছিল, তো ওনার একটা শখ ছিল যে ক্রেস্ট। তো কেউ ওনারা ক্রেস্ট দিত না, কারণ স্পেশাল মানুষ বা এই টাইপের কিছু না, ক্রিয়েটিভ মানুষ না। তো ওনার কাজই হচ্ছে প্রত্যেক মাসে মাসে গিয়ে একটা ওনার মতো করে ক্রেস্ট, যে অমুক জায়গায় আমি পেয়েছি, অমুক জায়গায় আমি পেয়েছি, উনি ক্রেস্ট সাজিয়ে রাখতো। ওটা তার ইচ্ছা আর কি। তো আমি কখনোই আচ্ছা ঠিক আছে, আমরা এখন ফল পড়বো। বাম সাইডে আমি কিছু ফলের নাম লিখে রেখেছি। প্রকৃত ফল, অপ্রকৃত ফল, গুচ্ছিত ফল, যৌগিক ফল, আরও নানা ধরনের ফল আছে, সরল ফল আছে। তো আমি প্রথমে 5টা পড়াই তোমাদের। এটা কিন্তু আসে পরীক্ষায়, সরাসরি আসে কিন্তু এই প্রশ্নটা। যেমন বেরি উদাহরণ কোনটি, এডমিশন পরীক্ষায় আসে, এটা 1 মার্ক। তারপর হচ্ছে প্রশ্ন আসে কেরিওপসিস কোনটি, সিলিকোয়া কোনটি, লিগিউম কোনটি, প্রকৃত ফল অপ্রকৃত ফল কোনটি, সরোসিস কোনটি। বোঝা গেল? খুবই ইম্পর্ট্যান্ট এটা। তাহলে আমি এখন নাম লিখবো এবং উদাহরণগুলো মনে রাখার ট্রিক তোমাদের শেখাবো। এই চ্যাপ্টারটা আমারে খুব কষ্ট দেয়, এর কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অনেক ট্রিক শেখাইতে হয়, যেগুলোতে লজিক্যাল কোনো ব্যাপার স্যাপার নাই। চিত্রগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, নামগুলো কীভাবে আসছে, কিন্তু উদাহরণগুলো আমি তোমাদের কেমনে বোঝাবো, তাই না? তো ঠিক আছে, এক, এটা হচ্ছে অপ্রকৃত ফল, 2টা আমরা পেলাম। এবার চলে আসি আমরা সরল ফল, 4 নম্বর হচ্ছে গুচ্ছিত ফল, আরেকটা হচ্ছে যৌগিক ফল। তো এইটাইভাবে মাঝখানে আমি কিন্তু স্পেস দিয়েছি, কারণ পড়াটা গুলিয়ে ফেলা যাবে না একটার সাথে একটা। দেখো প্রকৃত ফল কোনগুলা, স্টুডেন্ট একটা ছবি আমি আর্ট করে দেখাই, ফুলের ছবি। এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভমুণ্ড। লুক, এই জিনিসটা গর্ভাশয়, যেটা পেটটাই কিন্তু ফলে পরিণত হয়। ভেতরে যেটা থাকে ডিম্বকটা, ওটা কিন্তু বীজে পরিণত হয়। বোঝা গেল? তো আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম প্লাসেন্টেশন, ওই জিনিসটা কিন্তু বীজে পরিণত হয়। তাহলে আমরা ওইটার কথা ভাববো না, কোনটা ফলে পরিণত হচ্ছে, এই যে গর্ভাশয়টা। ওকে, তাহলে যখন গর্ভাশয়টা সরাসরি ফলে পরিণত হয়, তখন আমরা বলতে পারি এটাই প্রকৃত, এটাই ট্রু, এটাই রিয়েল ফ্রুট, রাইট? কারণ যেখানটা হওয়ার কথা ছিল সেইটাই হয়েছে। গর্ভাশয় যদি ফলে পরিণত হয়, তাহলে আমরা ওইটাকে বলবো প্রকৃত ফল। ক্লিয়ার?
তাহলে আমি এবার লিখি উদাহরণটা কীভাবে মনে রাখতে হয়। তার আগে আমি অপ্রকৃত ফলটা দেখাই। কখনো যদি এই গর্ভাশয়টা ফল না হয়ে এই যে এখান থেকে একটা ফল তৈরি হলো, এখান থেকে, এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? হওয়ার কথা তো ছিল না এটা, তাহলে এটা অপ্রকৃত ফল, এটাই ফলস ফ্রুট, রাইট? তাহলে উদাহরণ এবার আমরা দেখব। গর্ভাশয় থেকে যখন ফল হয় প্রকৃত, গর্ভাশয় ছাড়া অন্য অংশ থেকে যখন ফল হয় তখন ওইটাকে বলে অপ্রকৃত ফল। ওকে, উদাহরণ দেখি। প্রকৃত মানে কি? আসল, রাইট? প্রকৃত মানে কি? আসল। তা আমি একটু এইভাবে লিখি, আসল মানে হচ্ছে আজল, কারণ আমরা তো ওই যে শকে জ বলি, ইংলিশে বলি না, মেটামরফি সম হওয়ার কথা, মেটামরফি জম বলি, এস এম সম হওয়ার কথা, জম বলি, তাহলে আসলটা এসটা জ হলো। প্রকৃত ফল মানে হচ্ছে আসল ফল, আসলটাকে আমরা আজল ফল বলি। আতে হচ্ছে আম, জতে হচ্ছে জাম, আর লতে হচ্ছে লিচু, লতে কি? লিচু। ক্লিয়ার? এবার চলে আসি আমরা অপ্রকৃত ফল। নাম দেখে বোঝা যাচ্ছে অপ দ্বারা কোন কোন ফলটা পাওয়া যায়? অ আছে, তারপর প আছে, কি? আপেল। সাবাস, তাহলে অপ্রকৃত ফল হচ্ছে আপেল। গর্ভাশয় ছাড়া অন্য জায়গা থেকে হয় এটা। তাহলে কথা শেষ, আমরা এবার সেটা মিশাই দেব। কত যন্ত্রণা এই চ্যাপ্টারটা পড়াইতে। বরিশালে আমার অনেক আসার ইচ্ছা ছিল। বরিশাল নিয়ে আমার নিজের কিছু ফ্যান্টাসি আছে, কারণ প্রত্যেকটা শহরে কিন্তু আমি একটা ফ্যান্টাসি থেকেই যাই। যেমন ধরো যে হচ্ছে আমি যখন আচ্ছা ওই যে 11 সিন্ধু কোথায় যায়? কিশোরগঞ্জ না কোথায় যায়? তো 11 সিন্ধু ট্রেনটার নাম আমার খুব জানার ইচ্ছা, মানে জানার পর ইচ্ছা হইল যে 11 সিন্ধু নামটা তো অনেক সুন্দর, তাই না? চিত্রা ট্রেনের নাম, কত সুন্দর একটা নাম। চট্টগ্রামের সম্ভবত চিত্রা, না কি? তো যাই হোক, তো বরিশাল নিয়ে আমার স্বপ্ন হচ্ছে, বলি, বরিশালে আমার যাওয়ার ইচ্ছা এইভাবে যে যেহেতু দীর্ঘপথ, এখানকার হচ্ছে লঞ্চগুলো অনেক সুন্দর বা ভালো, যেহেতু দীর্ঘপথের যানবাহনগুলো ভালো হয়। তো ওই ফুল মুনে যাওয়ার ইচ্ছা, যে এক ফুল মুনে আমরা চলে গেলাম লঞ্চে প্রোগ্রাম করতে করতে, পরদিন আমরা ওই যে পেয়ারা বাগান টাগান যা কিছু আছে বরিশালে আশপাশ সব দেখি, আর পরদিন আমরা ফিরে চলে আসবো। প্ল্যান আছে এরকম আর কি। তো কোনো একটা শহর সম্পর্কে যতক্ষণ পর্যন্ত এরকম ফিলটা তৈরি হয় না ততক্ষণ যাওয়া হয় না। তো তোমরা যদি তোমাদের শহর সম্পর্কে একটু লিখতা আমাদের গ্রুপের মধ্যে, তোমাদের শহরে কি কি প্রাণী এবং উদ্ভিদ নিয়ে খুব স্পেশাল কোনো ব্যাপার, যেহেতু বায়োলজির গ্রুপ, তাই না? যেন আমাদের এলাকায় তামাক পাওয়া যায়, তাহলে তামাক নিয়ে আমি কি লিখতে পারি? তামাক থেকে এই রোগ হতে পারে, এটা লিখতে পারি। আরেকটা স্পেশাল জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে তামাকের মধ্যে ট্রান্সজেনিক জিন বসানো যায়। 12 নম্বর চ্যাপ্টারে আছে বোটানির। কেমনে তামাক পাতাগুলো নষ্ট হয় পোকামাকড়ের জন্য, তাহলে তামাক পাতার মধ্যে যদি আমরা একটা জিন বা হচ্ছে ওই যে ডিএনএ বসাই দিই, তাহলে রাত্রেবেলা জল 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 করে, আর পোকা বসতে পারবে না, ভয় পাবে। তাহলে আমি এই টপিকটা নিয়ে কিন্তু লিখতে পারি, ট্রান্সজেনিক জিন দ্বারা, তাই না? তো তোমরা যদি এরকম পাও কোনো স্পেশাল জিনিস, কেউ কখনো যে জিনিস নিয়ে আর্টিকেল লেখে না, লিখে ফেলো। এইটা যদি একটা ওয়েবসাইটে পাবলিশ হয়, আমাদের নিজেদের ওয়েবসাইট আছে, সারা জীবন গুগলে তোমার নাম সার্চ করলে ওইটা কিন্তু গুগল তোমাকে দেখাবে, রাইট? যেমন আমার কাছে লোক চলে আসছে কিছু, যে আপনার আইডিটা আমরা ভেরিফাইড করে দিই, ফেসবুক আইডিটা, তো ডকুমেন্ট চাচ্ছে, উইকিপিডিয়া আপনার পেজ লাগবে। উইকিপিডিয়া থেকে লোক আসছে যে ভাই আপনার নামে একটা আর্টিকেল লিখে দেয়, মানে উইকিপিডিয়া একটা পেজ করে দেয় লেখক পরিচিতি। তো এইটা হচ্ছে না বলে ওইটা আটকে আছে। তার মানে একটা জিনিসের জন্য আরেকটা জিনিস আটকে থাকে। যদি কখনো আর্টিকেল পাওয়া যায় তোমার নামে, মনে রাখবা যে আমি একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ওই ইউনিভার্সিটির যে ডিন, একটা সাবজেক্টের যিনি ডিন, প্রধান যিনি, তো
ওনার রুমের মধ্যে দেখি যুগান্তর, প্রথম আলোর কয়েকটা আর্টিকেল উনি লিখছিল, ওগুলা কেটে ওয়ালের মধ্যে মানে সাজায় রাখছে সে। অথচ আমি নিজে এগুলো কোনো পাত্তাই দিই না। পত্রপত্রিকায় কত জায়গায়, রেডিওতে, পার্স টুডেতে বলো, রেডিও তেহরানে বলো, টেলিগ্রাফ ইউকে, ইউনাইটেড কিংডম, ওদের ওয়েবসাইট, ওদের হচ্ছে পত্রিকায় আমার কিন্তু লেখা আছে। তো গুগলে যদি বাংলায় আমার নাম লিখে সার্চ দেওয়া যায়, কিছু না কিছু আসবেই, দেখবা যে কয়েকটা পেজ ভরা লেখা, ঠিক কি না? তো আমি পাত্তা দিচ্ছি না, বাট এগুলো কিন্তু এখন কাজে লাগবে। আমি যে কোথাও একটা অ্যাপ্লিকেশন করি যে আমি ক্রিয়েটিভ রাইটিংসের উপরে পিএইচডি করতে চাই কোথায়, বা একটা ডিপ্লোমা করতে চাই কোথায়, ইউএসএতে, আমার ইচ্ছা আছে ইউএসএতে আমি চলে যাবো। তো আমি যদি এটা করতে চাই তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখানো লাগে যে আমি লেখালেখি করছি, এই যে দেখেন সব জায়গায় পাবলিশ হয়েছে, খুব পাত্তা দেয় এগুলাকে। তো এই জন্য আমি বললাম কখনোই কিন্তু টিপিক্যাল ওয়েতে আগাবা না। পড়া অবশ্যই পড়বা, একটু অ্যাটিপিক্যাল ওয়েতে পড়বা, কাজে যেন লাগে, তুমি যেন সবার থেকে আলাদা হও। হয়তো এখন পথ খুঁজে পাচ্ছ না, বয়স কম, বয়স ধীরে ধীরে বাড়বে, এখন কিন্তু পথ দেখতে পাবা। তো আমি চাই না আমার কাছে আইসা শুধু যে প্রকৃত ফল আর অপ্রকৃত ফল কেমনে ট্রিক দিয়ে মনে রাখা যায় এগুলো শিখে যাও, এগুলো কিছু শেখো। আচ্ছা, এবার আসি আমরা সরল ফল, গুচ্ছিত ফল এবং যৌগিক ফল। ওকে, কি জিনিস দেখো, এটা একটা ফুল, আমরা তো বলেছিলাম যে গর্ভাশয় থেকে ফল হয়। ওকে, একটু দেখো, এইটা থেকে যদি একটা গর্ভাশয় থেকে একটা হয়, একটা গর্ভাশয় থেকে কয়টা ফল? একটা ফল, তাহলে এটাকে আমরা সরল ফল বলবো। যেমন আমের কথা বলো, আম এতই সহজ সরল যে আমরা সারা বাংলাদেশের মানুষ প্রত্যেক সিজনে লাখ লাখ কোটি কোটি আমকে আমরা নগ্ন করে খেয়ে ফেলতেছি, এতই সরল, সে কিছুই করতে পারতেছে না। সরল ফলের উদাহরণ কি? আম। দুই, গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল কি? গুচ্ছিত ফল মানে হচ্ছে একটা ডিম্বাশয় থেকে একটা হয়, তাহলে ধরা যাক এখানে একাধিক ডিম্বাশয় আছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো ফল হবে, তাই না? তাহলে অনেকগুলো ফল, এরকম কি ফল আছে দেখো তো, এই ছবিটার সাথে মিলে যায় কি? কি ফল এটা আসবি ভাই? কি ফল? আতা ফল, রাইট? মিলে গেছে কিন্তু দেখো এই ছবির সাথে। তাহলে মুক্ত যে গর্ভাশয়গুলো থাকে, গর্ভাশয় 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 সবগুলো মিলে একটা ফল হচ্ছে, মানে গুচ্ছ 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 হয়ে একটা ফল হয়ে যাচ্ছে। তাহলে অনেকগুলো গর্ভাশয় থেকে অনেকগুলো ফল একসাথে থাকে, তাহলে আতা। গুচ্ছিত, আতা, মিল আছে কিছুটা। এবার চলে আসে আমরা যৌগিক ফলে। যৌগিক ফল মানে কি? এখানে যৌগিক ব্যাপার স্যাপার, কমপ্লেক্স বা কম্পাউন্ড ব্যাপার স্যাপার ঘটতেছে, রাইট? কিছু ফুল আছে দেখবে এরকম, কচু ফুলের কথা মনে আছে? কচু ফুলে কীরকম, এইরকম একটা পাতা থাকে এরকম, তো এখানে একটা দেখবেন যে এইরকম একটা থাকে, থাকে কিনা ছবি? থাকে না এরকম? তো মাঝে মাঝে এই পুরোটাই একটা ফলে পরিণত হতে পারে। তোমরা যদি কখনো কাঁঠালের মোচা দেখো, মোচা না কি বলে এটাকে, কাঁঠালের মোচা মুচি দেখো, তাহলে দেখতে পাবা যে কাঁঠালের ক্ষেত্রে এইরকম একটা আছে। এইটা আছে বলেই কিন্তু পুরোটাই একটা কাঁঠাল হতে পারে। তাহলে এখান থেকে ফল 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 ফল, দেখছো যৌগিক ফল হয়ে গেল এটা। ক্লিয়ার? তার মানে হচ্ছে যৌগিক ফলের উদাহরণ কি? কাঁঠাল। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হবে এই জায়গায়? হবে না। তোমাদের সাথে একটু কথা বলি, আজকে ক্লাসে আমি অতিরিক্ত কথা বলছি। বলো তোমাদের মনে কি কি কথা আছে, খুব দ্রুত বলো। চাইলেই আমরা একদিনে সব শেষ করতে পারি এক বছর। পরীক্ষায় কিন্তু আসতে পারে যৌগিক ফল থেকেই, রাইট? তার মানে কিন্তু আমরা যৌগিক ফলটা পড়ে ফেললাম ভালো করে, আমরা এটা পারবো। কখনোই 3 দিনের কম সময় কোরআন পড়ার চেষ্টা করো না, তুমি কোরআনের কিছুই বুঝতে পারবে না, রাইট? দলিল আছে তো, বলা আছে যে 3 দিনের কম সময় কোরআন পড়লো সেজন্য কিছুই বুঝতে পারলো না, তাই না? আমল করতে হবে, ব্যাপারটা ওই রকম। আপেলের ট্রিকটা কি ছিল? অপ্রকৃত অপেল, অ্যাপল। আঙ্গুর কিভাবে গুচ্ছিত ফল হয়?
একটা ফল, একটা ফলের ভেতরে কি অনেকগুলো আছে? নাই, আঙ্গুর তো আলাদা 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 আলাদা। আঙ্গুর কীভাবে গুচ্ছিত ফল হয়? হয় না। ও চট্টগ্রামের মেজবানি খাইতে আসেন। আমি যখন গাড়ি কিনি, গাড়ি কেনার পর আমি কিন্তু লং ট্যুরে, প্রথম লং ট্যুর দিই হচ্ছে রংপুর ছিল না, রংপুর, প্রথম লং ট্যুর দিয়েছিলাম রংপুরে, নিজের বাসায় গেছিলাম 3 বছর পর। আমার প্ল্যান ছিল গাড়ি না কিনলে আমি বাসায় যাবো না, 3 বছর পর আমি গাড়ি কিনে বাসায় যাই। 3 ইয়ার্স, 6টা ঈদ চাঁদপুরে কাটিয়েছি। তারপর হচ্ছে উত্তর মতলব, চাঁদপুর সদরে ডিউটি করেছি ডাক্তার আলমানার হসপিটালে। তারপর হচ্ছে নারায়ণপুর বাজার, দক্ষিণ মতলব না, দক্ষিণ মতলবে ডিউটি করেছি, ঢাকায় ডিউটি করেছি, কিন্তু ঈদের সময় আমি যাইনি, কারণ আমার ইচ্ছা হচ্ছে আমি গাড়ি কিনে যাব। এইরকম 6টা ঈদ, 3টা বছর, মানে খুব সিরিয়াস। কারণ বলি আমি তোমাকে, আর্থিক সমস্যা তো ছিলই, পাশাপাশি কিছু মাঝে মাঝে কিছু ক্রাইসিস তৈরি হয়। তো গাড়িটা কিনলে যেটা হচ্ছে যে আমার আব্বার স্বপ্ন ছিল 100 তলা বিল্ডিং করবে, একটা গাড়ি দিয়ে সারাদিন ঘুরবে, আমার আব্বার স্বপ্ন এটা। তো 3-4টা সংসার স্বাভাবিকভাবে তাকে এগুলো চালাইতে সারাদিন দেখতো, যে নিজের রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা ছিল না। কখনো উনি কিন্তু বৈশা আমাদের সাথে একটা ভালো কথা বলবে এটা সুযোগ নেই। সারাদিন হচ্ছে হয় দোকানদারি করতেছে, কিংবা মাঠে গিয়ে কাজ করতেছে, রাত্রে এসে ঘুমাচ্ছে, আবার ভোরবেলা ঘুম থেকে ওটা ফজরের নামাজ পড়ে। সবগুলো কিন্তু উনি মসজিদে নামাজ পড়ে আবার দিন শুরু করতেছে, কখনোই বসার সুযোগ ছিল না। তো আমার ইচ্ছা হয়েছে যে এই সময় যদি ক্রাইসিস চলতেছে, ক্রাইসিস মিটাবো এবং গাড়ি নিয়ে বাসায় যাবো। তো আমি 6টা ঈদ স্যাক্রিফাইস করছি আমার লাইফ থেকে। তো কে জানি বললো যে মেজবান, তো সেকেন্ড যে লং ট্যুরটা ছিল, এই লং ট্যুর দিয়ে যাচ্ছিলাম কক্সবাজারে। তো আমরা চট্টগ্রামে ব্রেক দিলাম আসার দিনে, কক্সবাজার থেকে আসার দিনে মেজবানি খাবো। এটা রেস্টুরেন্ট পেলাম, বিশাল করে লেখা মেজবানের মাংস পাওয়া যায়। তো অভিজ্ঞতা এতই খারাপ ছিল যে এইটার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। তো তোমরা যদি আমাকে সাজেস্ট করো একাধিকজন একটা রেস্টুরেন্ট, তাহলে ওই রেস্টুরেন্টে আমি খাওয়ার জন্য ইনশাল্লাহ যাব। আর একটু যদি আমাদের কোভিডটা কমে যায়, শীতটা পার হয়ে যায়, তখন আমি মিনিমাম 15 থেকে 20টা শহরে যাব, যেখানে কি আমি তোমাদের সাথে দেখা করে আসবো, প্রোগ্রাম করে আসবো আমরা। ঠিক আছে, ওকে। দেখো, বেরি শব্দটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সব থেকে বেশি, যে বেরি জাতীয় ফল কোনটি, বা বেরি জাতীয় ফলের বৈশিষ্ট্য কী। তো এখন যদি এটা বুঝতে চাও, তাইলে আগে ফলের উদাহরণগুলো দেখতে হবে, তাইলেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমি এখন বলি তোমাদের বেরির উদাহরণ কীভাবে মনে রাখতে হয়। বেরি, তাহলে সামনে আমরা ক্যাডবেরি দিই, একটা ড হবে, ক্যাডবেরি, ডটা আমরা একটু ট করে দিই, ক্যাটবেরি। ওকে, ক থেকে হচ্ছে কলা, ট থেকে হচ্ছে টমেটো। তো এখন ক্যাডবেরির বৈশিষ্ট্য কি, তোমাকে এখন কিন্তু ফলের নাম জানলে বুঝতে পারবা। কলার কথা ভাবো কিংবা টমেটোর কথা ভাবো, দেখবা এদের ভেতরে কিন্তু অনেকগুলো বীজই থাকে, রাইট? এগুলো হচ্ছে বীজ, কলার ভেতরেও আছে। এই যে লম্বা লম্বা যে কলাগুলো খাই, এগুলো না, কিন্তু এগুলো আছে না, বিচি কলা আছে না, রংপুরে কিন্তু খুব পাওয়া যায়, আটিযুক্ত, আটি কলা বলা হয় এগুলোকে। তো টমেটোর ক্ষেত্রে চিন্তা করো, এটা একটা ফল যেটার ভেতরে অনেকগুলো বীজ থাকে। তাহলে বেরি মানে কি, যেখানে অনেকগুলো বীজ থাকবে। 2 নম্বর শর্ত হচ্ছে দুইটাই রসালো হবে। কলা রসালো না, টমেটো রসালো না, তাহলে কি মনে রাখবা, ক্যাডবেরি মানে কি, কলা টমেটো। তাহলে কলা টমেটো মানে কি বোঝাচ্ছে আসলে বেরি বলতে, এরা রসালো ফল, 2 নম্বরে অনেকগুলো বীজ থাকবে। ওকে, ক্লিয়ার? এই যে দেখো, তোমাদের 1 মার্ক এনে দিলাম এডমিশনের জন্য কিংবা ফাইনালের জন্য। 2, সাইজোকার্প। সাইজোকার্পের উদাহরণ কি? তো এটা মনে রাখার উপায় আছে। কার্প মানে কিন্তু হচ্ছে বডি, বডি মানে হচ্ছে শরীরটা। তাহলে এখানে আমরা কি পড়ছি, ফল, তাহলে বডি বা ফ্রুট বোঝাচ্ছে, তাহলে এটা একটা ফল।
কার্প মানে কি? ওই যে মেজর কার্প বলে না, কার্প জাতীয় মাছ। তো মেজর কার্প মানে কি? বড় মাছ। মাছের বডিটা বোঝা যাচ্ছে যে আকারে এটা বড়, এই জন্য মেজর কার্প বলে। ওকে। 2, সাইজও। তোমরা তো হচ্ছে কি পড়ছ, তোমরা ম্যালেরিয়া পড়ছো, মনে নাই? ম্যালেরিয়ায় সাইজোগনি আছে, মানুষের শরীরে সাইজোগনি ঘটে। কি কি সাইজোগনি? যকৃতে ঘটে হেপাটিক সাইজোগনি, আর রক্তে ঘটে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে ম্যালেরিয়া জীবাণুটা কেন আমাদের যকৃত এবং এখানে আসলো? কারণ এখানে থাকলে ওদের সংখ্যা বাড়তে পারবে, খাবারও পাবে অনেক, সংখ্যাও বাড়বে। এখানে একটা স্পেশাল কথা বলে রাখি, যকৃতে আসছে তার মানে যকৃতে অনেক খাবার আছে। তো কেউ যদি অপুষ্টিতে ভোগো, শরীর হচ্ছে খুব শুকনা, একটু ওজন বাড়াতে চাও, কিংবা বিশেষ করে আয়রনের ঘাটতি আছে, তাহলে একটু করে হচ্ছে কলিজাটা খাও, কলিজা বা যকৃতটা খাও। যকৃতের মধ্যে কিন্তু আয়রন সঞ্চিত থাকে। বোঝা গেল? তো ঠিক আছে। তো সাইজও মানে কি? জীবাণুটা হচ্ছে কি করতে আসছে? বংশ বিস্তার করার জন্য, মানে সংখ্যা বৃদ্ধি করার জন্য। তা সাইজও মানে কি? বলে না মাঝে মাঝে তোমার সাইজ করে দেবো। সাইজ, সাইজ মানে কি? কেটে 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 টুকরা টুকরা করে দেবো। তো সাইজও মানে কি? আসলে সংখ্যা, বেশি বেশি সংখ্যা, রাইট? তো দেখো, সাইজও মানে হচ্ছে অনেকগুলো, অনেক সংখ্যা। ওকে। তাহলে এটা ফ্রুট যেটা অনেক সংখ্যা আছে। তাহলে উদাহরণ কিভাবে মনে রাখতে হয়? মনে রাখা খুব হচ্ছে টাফ, তারপর আমি মনে রাখি, বলি তোমাদের। তোমরা যখন হচ্ছে রেস্টুরেন্টে যাও, তোমাদের যদি কখন আপেল দেয়, তাহলে বলবে যে একটা আপেল নেন, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফুড, খাইলেন ভালো লাগলে একটা আপেল নেন। এটা কিন্তু করে না। ওরা কি করে? তোমাকে অনেকগুলো ফল দেয়। কি ফল? ধনিয়া দেয়, তাই না? একটা আপেল না দিয়ে অনেকগুলো ফল দেয়। কি ফল? ধনিয়া। তাহলে অনেকগুলো বলতে কি বোঝাচ্ছে? সাইজও, অনেক সংখ্যা। এখন বলো তো তাহলে সাইজও কার মানে হচ্ছে অনেকগুলো ফ্রুট, কাদের ক্ষেত্রে? ধনিয়ার ক্ষেত্রে। তাহলে এটা উদাহরণ কি? ধনিয়া। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এটা আসলে জিনিসটা কি বোঝাচ্ছে? একটা গর্ভাশয় থেকে অনেকগুলো ফল উৎপন্ন হচ্ছে গর্ভাশয় থেকে। এরা হয় কি? ফেটে 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 আলাদা হয়। বোঝা গেল? আলাদা আলাদা হয়ে গেল, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফল হিসাবে কাজ করতেছে। তার মানে একটা ফ্রুট অনেকগুলো হয়ে যায়। অনেকগুলো হলে কি হবে? ধনিয়া হবে, আপেল না। খুব কঠিন লাগতেছে? আচ্ছা, আমি মনে হয় বেশি কথা কইতেছি। তোদের মুখ দেখলে মনে হয় আগে বুঝা ফেলছে, আর কেন বলি। আচ্ছা, সরোসিসের উদাহরণ। সরোসিসের উদাহরণ মনে রাখবা। সরোসিস বলতে এখানে সরেশ বোঝাচ্ছে। সরেশ মানে কি? রস মানে রস আছে, রসালো ফলের কথা বোঝাচ্ছে, রাইট? তাহলে সরোসিসের উদাহরণ কি? যারা রসালো তারা। সবগুলো আমরা রাখবো না, আমরা কাঁঠালের নাম রাখি এখানে। কাঁঠাল, আনারস, রসালো না এগুলো? নামের সাথে রস আছে। তাহলে সরোসিস মানে সরস, মানে অনেক রস আছে। আনারস, কাঁঠাল। তাহলে আমরা এগুলো শেষ করলাম। আমি কি ব্রেক নেবো একটা ছোট? সুই ভাই, আমি একটা ব্রেক নেই 3 মিনিটের জন্য। ব্রেকের পর ফিরে আসতেছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি চেয়েছিলাম এই মাসে আমি 4টা চ্যাপ্টার পড়াবো, বোটানির। তাও আবার দেখো, আমরা কিন্তু এই চ্যাপ্টারটা আজকে যদি শেষ না হয়, আগামী ক্লাসে শেষ হবে। তাহলে বাকি রইলো একটা ক্লাস। তো একটা ক্লাসে কিন্তু টিস্যু তন্ত্রটা শেষ করা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করবো একটু লেন্দি ক্লাস নিয়ে টিস্যু তন্ত্রটা শেষ করার চেষ্টা করব। 4টা চ্যাপ্টার আমরা এই মাসে শেষ করতেছি। তোমরা কি খুব খুশি? ডিটেল পড়িয়ে আমরা 4টা চ্যাপ্টার শেষ করতেছি।
আসসালামু আলাইকুম। নাতাশা মিম জিজ্ঞেস করেছ অবিদারি কি? অবিদারি মানে হচ্ছে যে ফলগুলো বিদারণ হয় না। বিদারণ মানে হচ্ছে ফেটে যায় না। ধনেগুলো ছোট 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 ছোট, এগুলো কিন্তু ফাটে না, এইটাই বোঝাচ্ছে। একজন জিজ্ঞেস করেছো যে বেরির উদাহরণ কি তরমুজ হতে পারে কিনা। তরমুজ অনেক তো এখানে বীজ থাকে। 2 নম্বর হচ্ছে রসালো। এটা হতেও পারে, এটা হতেও পারে, কিন্তু যেহেতু বইয়ে নাই এই জন্য আমরা অতিরিক্তগুলো জানার দরকার নেই আমাদের। ভাইয়া লাস্ট 2টার বৈশিষ্ট্যগুলো বলেননি, বলার দরকার নেই, তোমরা একটু দেখে নিও, দেখলে তোমরা বুঝতে পারবা। তো এখন আমি একটু দেখাই টেরিওপসিস, সিলিকুয়া, আর একটা হচ্ছে লিগিউম। তো কেরিওপসিস, সিলিকুয়া এবং লিগিউম কি জিনিস? প্রথমে আমরা লিগিউম থেকে একটু বলি। তোমাদের একটু বলে রাখি লিগিউম আসলে কি। লিগিউম জাতীয় উদ্ভিদ বলে। আচ্ছা দেখো তো, আমরা কোন সবজিটা বাসায় খাই যেটা যদি আমরা খুললে 1টা 2টা 3টা অনেকগুলো আমরা বীজ পাই? কোনটা? সিম, রাইট? শিম। তাহলে শিমটা হচ্ছে এই ধরনের। তো দেখো, এই যে এই ধরনের যাদের ফল আছে তাদেরকেই বলা হচ্ছে যে এরা লিগিউম। লিগিউম মানে কি? এটা একটা পাত্র যেখানে একটার পর একটা ফল বিন্যস্ত থাকে, অনেকগুলো একসারি জীব, একসারি হচ্ছে বীজ থাকে, একটা ফলে একসারি বীজ থাকে, এটাই কিন্তু লিগিউম। তাহলে কখনো যদি জিজ্ঞেস করে যে লিগিউম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে মানে কি, তাহলে সিম জাতীয় উদ্ভিদের কথা বলছে যাদের হচ্ছে মূলের নডিউল বলতে কিন্তু টিউমার বোঝায়। এখানে কিন্তু নাইট্রোজেন এনে প্রবেশ করায়, কারণ একটা উদ্ভিদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বেঁচে থাকার উপাদান হচ্ছে নাইট্রোজেন। নস্টক, অ্যানাবাইনাস আর সায়ানোব্যাকটেরিয়া আছে, তাদের কাজ কিন্তু এইটা। বায়ুমণ্ডলে নাইট্রোজেনটাকে ধরে এনে নাইট্রোব্যাক্টর আছে, এরা করে কি নাইট্রোজেনটাকে ধরে এনে এদের নডিউলে দেয়। লিগিউম জাতীয় উদ্ভিদ। লিগিউম মানে কি? তার হচ্ছে সিম। তাহলে নডিউল কোনটায়? মূলের এই যে এইটা টিউমারটা। লিগিউম কোনটা? এই যে ফলে অনেকগুলো বীজ থাকবে সারি সারি, এটা হচ্ছে লিগিউম। ক্লিয়ার? তো সিমের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস দেখা যায়, সেটা হলো সিমের ক্ষেত্রে কিন্তু সিমটা যদি এরকম গাছের মধ্যে ঝুলন্ত থাকে তাহলে যে উপর থেকে ফাটলটা সৃষ্টি হয়, ফেটে যায় কিন্তু উপর থেকে, মানে ভাগ হওয়া শুরু হয় উপর থেকে, মানে এই জায়গাটা প্রথমে ফাটে না, উপর থেকে ফাটে। ক্লিয়ার? এটা একটা স্পেশালিটি। তো মনে না রাখতে পারলে সমস্যা নাই। তা লিগিউমের উদাহরণ কি তাহলে? সিম। ক্লিয়ার? এবার চলে আসুন সিলি ব্যাপার স্যাপারে। দেখো সিলিকুয়া। তো প্রথমে আছে শিলি। ছোটবেলায় তো আমি জানি না তোমাদের কিভাবে হচ্ছে এই শীতের সময় ত্বকটা যেন নষ্ট না হয়, তোমাদের বাবা মা কীভাবে যত্ন করছে আমি জানি না। তো যারা আমরা গ্রামে থাকি তাদের ক্ষেত্রে কি হয়েছে যে ছোটবেলায় সরিষার তেল গায়ের মধ্যে মাখো, ইচ্ছা মতো রোদে শুকাও, ধানের মতো বাচ্চাদের রোদে শুকাইতেছে। তো বাচ্চাদের আসলে রোদে একটু দিতে হয়, সকালের রোদটাকে আর বিকেলের রোদে দিতে হয়। দুপুরবেলার রোদে, তোমাদের ক্ষেত্রেও দুপুরবেলার রোদে কিন্তু সরাসরি রোদটা কিন্তু কার্সিনোজেনিক, মানে কার্সিনোমা বা ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে কখনো যদি তোমাদের জিজ্ঞেস করে যে রোদে গেলে ভিটামিন ডি তৈরি হয়, কোন রোদে যাবা? সকালের রোদ কিংবা বিকেলের রোদ, যখন একটু হেলে হেলে আলো দেয়। সরাসরি খাড়া যখন আলো পড়ে তখন যাবা না। ক্লিয়ার? 1। 2 নম্বর হচ্ছে শীতের ক্ষেত্রে মনে রাখবা, শীতের রোদটা যতই মিষ্টি লাগুক না কেন, শীতের রোদটা হচ্ছে স্কিন ক্যান্সার তৈরির একটা ভালো একটা হচ্ছে রোদ আর কি। তো খারাপ জিনিসে তো আমাদের একটু ভালো লাগে, তাই না? তো মনে রাখবা যে শীতের রোদটা ভালো না। ওকে, সাবধানে থাকবা। তো আমি আসলে কি বলতে চাচ্ছিলাম, শিলি ব্যাপার স্যাপার। তাহলে শিলি ব্যাপার হচ্ছে ছোটোবেলায় জনসন পাউডার, জনসন
ক্রিম এইসব গায়েটায় মাখিয়ে বাচ্চাদের কিন্তু সাধারণত হচ্ছে ছোটোবেলায় পালে। বাট যখন গ্রামের কথা চিন্তা করো তখন কি করে, সরিষার তেল মাখে। ওইসব জনসনের টাইম নেই, কিংবা নাই, কিংবা টাকা নেই, এই জন্য। তার মানে হলো সিলি ব্যাপার যখনই আসবে তখন কিন্তু সরিষার কথা মনে করো, সরিষার তেল। তাহলে সিলি করার উদাহরণ কি? সরিষা। তো আমি বললাম না যে লিগিউমের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে ফাটল সৃষ্টি হয়, ফলটা দুই ভাগ হওয়া শুরু করে, বাট সরিষার ক্ষেত্রে কিন্তু নিচ থেকে ফাটল তৈরি হয়। বোঝা গেল? উল্টা জাস্ট। এবার চলে আসি আমরা কেরিঅপসিসে। কেরিঅপসিস তোমরা তো জানোই যে কেরিয়ন মানে কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস তোমরা তো জানো নিউক্লিয়াস মানে কি, নাট। নাট মানে হচ্ছে কি, আরে ব্যাটেল নাট যেগুলো খাই। নাট মানে কি, বীজটার কথা বলতেছে। ওই যে যেটা আমরা হচ্ছে কেটে কেটে পান দেখে, সুপারি, সুপারির কথা মনে করো। তাহলে বোঝাচ্ছে যে কেরিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে আমরা সুপারি বা বীজের কথা ভাবতেছি, একটা বীজের কথা। তো ধান গাছের ক্ষেত্রে দেখবা তোমরা যে একটা বীজ থাকে, উপরে গায়ের ত্বকটা খুব সুন্দর করে লেগে থাকে ধানের গায়ে, চালের গায়ের সাথে। ওকে, তাহলে কেরিঅপসিসের উদাহরণ আসলে হচ্ছে ধান। তাহলে ধানটাকেই কিন্তু, ধানের ভেতরে যে চালটা আছে ওইটা কিন্তু নাট বা নিউক্লিয়াস। ওকে, তো আরও যদি মনে না রাখতে পারো বলে রাখি যে আমরা যারা গ্রাম থেকে বড় হয়েছি তাদের ধান কাটার সময় কী করতাম, আমরা ধানের আটিটা কাঁধে করে নিয়ে যেতাম ক্ষেত থেকে আইলে কিংবা ভ্যানের উপরে রাখার জন্য। তাহলে ধান ক্যারি করতেছি, তাই না? ধান ক্যারি করতেছি, তাহলে ধান হচ্ছে কেরিঅপসিসের উদাহরণ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের আজকে আমি কিছু হোমওয়ার্ক দিই, যেহেতু আমি রিস্ক নিয়েছি তোমাদের টপিক শেষ করে দেওয়ার, তাহলে চিন্তা করার একদম কারণ নেই। আজকে আমি তোমাদের হোমওয়ার্ক দিই, তোমরা বাসায় খুব ভালো করে এই জিনিসগুলো দেখবা, নইলে বুঝবা না। পুষ্প প্রতীক, এটা রিটেনের জন্য। 2 নাম্বার হচ্ছে 1 ও 2 বীজ, বা এক বীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। 3 নম্বর হচ্ছে পোয়াসি বনাম মালভেসি। ক্লিয়ার? মানে হচ্ছে পোয়াসি বা ঘাস একবীজপত্রী উদ্ভিদেরা, মালভেসি মানে হচ্ছে জবা ফুলের কথা বলা হয়েছে, জবার কথা বলা হয়েছে, এরা হচ্ছে মালভেসি গোত্রের। তাহলে এই গোত্র দুটোর পার্থক্য দেখবা, এক বীজ দ্বিবীজের পার্থক্য দেখবা। যদি না বোঝো তাহলে এই চ্যাপ্টারের শেষে দেখবো 2টা পার্থক্যের বক্স আছে, বক্সটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি পরের ক্লাসে পড়াবো, পুষ্প প্রতীকটা আমি সেদিন ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু করো, 2 মিনিট পরে আমরা লাইভ থেকে চলে যাবো। সরিষার তেল দিয়ে রোদে দিলে তো মানুষ কালো হয়ে যায়, আসমাউল হোসনা মাইশা বলেছ। আসলে বর্ণ কালো হওয়া আসলে মাঝে মাঝে হচ্ছে কি বলে, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ টাইপের। যারা কালো তাদের স্কিন ক্যান্সার কম হয়। তো ছোটো বাচ্চাদের রোদে দেওয়ার কথা বলছি সকালে এবং বিকেলে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, ছোটো বাচ্চাদের মুখে এবং হচ্ছে যৌনাঙ্গের আশেপাশে একটা কাপড় দিয়ে রাখতে হবে, এখানে যেন সরাসরি রোদ না পড়ে, র্যাশ হবে, ঘা হইতে পারে। ক্লিয়ার? এটা হলে সুবিধা কি, জন্মের পর পরে কিন্তু বাচ্চাদের কিন্তু হচ্ছে জন্ডিস হয়, রোদে দিলে কিন্তু জন্ডিসটা অটোমেটিকলি রেমিশন হয়ে যায়, ভালো হয়ে যায়। তাহলে রোদেরও গুরুত্ব আছে। কেমনে রোদে দিব আমরা, কোন জায়গা ঢাকবো, মুখটা এবং যৌনাঙ্গ, পুরুষ এবং স্ত্রী সব বাচ্চার ক্ষেত্রেই। 2 নম্বর হচ্ছে রোদ হচ্ছে সকাল এবং বিকালের, দুপুরের রোদ না। আচ্ছা, পোয়াসি এবং মালভেসি বই খুললেই পাবা, তোমরা চিন্তা করার দরকার নেই। নেক্সট ক্লাস কবে হবে আমাদের হচ্ছে রুটিন আজকে দিয়ে দিব, যদি নেক্সট ক্লাসের রুটিন না থাকে। হতে পারে 31 তারিখে। 31 তারিখে হচ্ছে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, তোমাদেরও প্রোগ্রাম আছে, তাহলে আমরা 31 তারিখে প্রোগ্রামটা নিতে পারি হচ্ছে বিকেলের দিকে ক্লাস নিতে পারি, এখনও কনফার্ম না, তো আমরা জানিয়ে দেব। আর একটা স্পেশাল কথা তোমাদের বলে রাখি, আমরা নেক্সট মান্থে জুলজির 9 নাম্বার চ্যাপ্টারটা বিশাল, হরমোন, মস্তিষ্ক, চোখ, এইটা পড়াবো, কিংবা বোটানির হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারটা পড়াবো। তো নেক্সট মান্থে স্বাভাবিকভাবে স্টুডেন্ট বাড়বে, তো আমরা একটু লিমিটটা বাড়াবো, 1500 বা 2000 করবো। এবং এটা একটা
তোমাদের ফ্রেন্ডদের বলে রাখতে পারো। এটা হচ্ছে আর কি আমাদের আমাদের কমার্শিয়াল মুভ আর কি। আমি তো চেষ্টা করি তোমাদের ভালো পড়াইতে, কারণ আমি ফিল করি বায়োলজি। তো তোমাদের ফ্রেন্ডদের তোমরা বলতে পারো যে এই মান্থে তারা যদি আগ্রহী হয় জয়েন করতে পারে। তো আমরা 3টা ক্লাস ফ্রি ক্লাস নিব, মানে এটা শিডিউল ক্লাসের মধ্যে প্রথম 3টে ক্লাস সবাই করতে পারবে। চতুর্থ ক্লাস থেকে যারা ভর্তি হবে তারা বাকিগুলো করতে পারবে। এবং প্রথম 3টা ক্লাস আমরা নিব বিএ শার্লক ইন বায়োলজি ওই গ্রুপটাতে। ক্লিয়ার? তো তোমাদের যত ফ্রেন্ড আছে ওই গ্রুপের মধ্যে জয়েন করাই দিতে পারো। নেক্সট মান্থে আমরা 1500 কিংবা 2000 পর্যন্ত লিমিট করব। তো দয়া করে প্লিজ আমার উপর খেপিও না, রাগ করিও না। আমাদের টার্গেট আর কি এটা, কিংবা হচ্ছে অনেক কিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড থেকে নিরাপদে থাকো। আর আমাদের জন্য প্রমোশনটা মন থেকেই করবো আমরা জানি। আল্লাহ হাফিজ।